শুরু করছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অবশ্য মনটা একটু খারাপ থাকারই কথা, কারণ তোমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আগে আজকে আমাদের লাস্ট ক্লাস, মানে আমার লাস্ট ক্লাস স্পেশালি। সো শেষ দিন তো, আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে আর কি। তো তোমরাও একটু আবেগে আপ্লুত হও আমার সাথে। আর আমি জানি তোমরা একটু কান্নাকাটিও করবা। থাক, বেশি কান্নাকাটি করা লাগবে না, ক্লাসটা আপাতত করো, ক্লাসের পরে কান্নাকাটি করো, কেমন? তো শেষ দিন, হয়তোবা এভাবে আর দেখা নাও হতে পারে। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে, ধানসিঁড়ি না, ধানতলি মানে ধানমন্ডির তীরে। তো তোমরা এক কাজ করো, তোমরা আজকে যে আমাদের যে ক্লাসটা শুরু হয়েছে, ভাই সবগুলো গ্রুপে দিয়ে দেন, হ্যাঁ? যতগুলো গ্রুপে দেওয়া যায়। আমি আমি শেয়ারটা করে নিই আগে। হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। লাস্ট ক্লাস। আচ্ছা, ঠিক আছে। তা তোমরা এক কাজ করো, তোমরা আমাদের যে এই লাইভটা আছে না, লাইভটা শেয়ার করে দাও। আজকে আমরা তোমাদের ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমরা খুব বেশি যে তোমাদেরকে এত মানে পড়াবো আগের মতো করে এরকম না। আজকে খুব ইন্টারেক্টিভ ক্লাস হবে, আজকে আমি অনেক বেশি কমেন্টস পড়বো। ঠিক আছে, পাশাপাশি যতগুলো পড়ানো লাগে পড়ানো। তোমাদের জন্য আজকে আমাদের মেইন আকর্ষণ কি জানো? আজকে তোমাদের জন্য আমাদের মেইন আকর্ষণ হলো, আমরা ক্লাসের শেষ দিকে আমরা কি করব, তোমাদের পরীক্ষার আগে মোটামুটি যা যা করা লাগে, এবং এতদিন তো শুধু আমি পড়াইছি, ওইরকম ভাবে তোমাদেরকে স্পেশালি কোনো মোটিভেশন দেই নাই। বাট আজকে পরীক্ষায় তোমরা কি করবা, কিভাবে লিখবা, কি অ্যান্সার করবা, পাস মার্কের জন্য কয়টা অ্যান্সার করবা, যদি পারো তাহলে কি করবা, যদি না পারো তাহলে কি করবা, পরীক্ষার হলে দেখা দেখি করা যায় কিনা, পরীক্ষার হলে গড়ি থাকে কিনা, টিচারদের অবয়ব কিরকম হয়, ওনারা কিরকম আচরণ করে, ভুল করলে কি হয়, সবগুলা কোশ্চেন আমরা আজকে সলভ করার চেষ্টা করবো, মানে আমি করবো আর কি, যদি তোমরা অ্যান্সার করো। ওকে, তা তোমরা প্রথমে এক কাজ করো, আমরা খুব বেশি দেরি করবো না আজকে। তোমরা লাইভটা শেয়ার করে দাও, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মেনশন দাও, আমি চাই স্পেশালি সবাইকে মেনশন দাও। মেনশন করে দেওয়ার পরে মোটামুটি আজকে আমরা কি করব, হ্যাঁ সবাইকে নিয়ে আজকে আমরা আমাদের শেষ ক্লাসটা করব, কেমন? চলো তাহলে আমরা শুরু করি। আচ্ছা, এর আগে তোমরা একটু কষ্ট করে আজকে আমাকে জানায় দাও তোমাদের বাসাটা কোথায়, লাস্ট সময় একটু দেখে নেই। ঠিক আছে, তোমরা কোথা থেকে জয়েন করতেছো একটু কষ্ট করে জানায় দাও, আমরা লাস্ট দিন তো দেখে নেই। জাহিদ সীতাকুণ্ড থেকে, আয়েশা মিম ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। জেরিন খান ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি জেরিন। অনেকদিন পর, হ্যাঁ জিয়া অনেকদিন পর, রাহা যাবেন জিয়া, তোমাকে দেখলে অনেকদিন পর লাগতেছে। তারপর হইলো তোমার এই যে নিশাতারা ফাতিমা, নিশাতারা নাটোর থেকে, নাটোরের কাঁচাগোল্লা জোস, রাতের বেলা রাজশাহী ইউনিভার্সিটির এক্সাম দিয়ে তোমাদের স্টেশনে ছিলাম কয়েক ঘন্টার মতো। তারপর কালীবাড়ি থেকে কাঁচাগোল্লা খাইছিলাম, জোস লাগছিল। ওকে, এই তো রাহিম, তারপর আরো যারা যারা আছো সিরাজগঞ্জ থেকে, তোমরা এক কাজ করো, তোমরা কে কোথা থেকে জয়েন করছো তোমরা একটু কষ্ট করো জানাও। কাশফিয়া কাব্য গাজীপুর থেকে, আই মিন তাহলে কাশফিয়া পরশুদিন পরীক্ষায় আসতেছো তুমি এখানে, তাই তো? দেখো, তো এক কাজ করো, তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টস, আজকে ইন্টারেক্টিভ ক্লাস হবে। তোমরা মোটামুটি ইয়ে করবো। জেরিন খান ঢাকা থেকে, ঢাকা কোথায় জেরিন? ভাইয়া বরগুনা থেকে, আচ্ছা ঢাকা, নাফিসাও ঢাকা থেকে। আজকে দেখা যায় ঢাকা থেকে স্টুডেন্ট বেশি, বা ফারজানা, হ্যাঁ এই ঢাকা থেকে। ঢাকা থেকে আই মিন মানে তোমরা কি পরীক্ষার জন্য ঢাকায় আসছো নাকি তোমরা এমনিতে ঢাকায় থাকো? ঢাকা থেকে এতগুলো স্টুডেন্ট আমার ক্লাসে, আমি জানি না। চট্টগ্রাম মুরাদপুর থেকে, বাহ, একদম অরিজিনাল মানে চাটগাইয়া, আর আমরা তো বোয়িঙ্গিয়া। ওকে, চলো আমরা শুরু করি, হ্যাঁ কেমন? দোহার নবাবগঞ্জ থেকে ভাইয়া, দোহার নবাবগঞ্জ বলতে এটা কি তোমার এই যে নবাবগঞ্জ থেকে আরেকটু বাইরে? আমরা নবাবগঞ্জ রেগুলার যাই, আমাদের বন্ধু বন্ধু থাকে ওইখানে, তোমার এই যে জৈতুনের যে কাবলি পোলাও এটা খাইতে যাই রেগুলার। ওয়ালাইকুম আসসালাম, টাঙ্গাইল থেকে, টাঙ্গাইলের রমণী চলে এসেছে। চলো আমরা শুরু করি। দেখো কোথায় ঐতিহাসিক ট্রয় নগরে অবস্থিত। দেখো আমরা এখানে খুব ভালো করে জানি, আমরা অপশনগুলো দুই একটা দেখি। দেখো, ইতালিতে রেনেসাস শুরু হয়েছিল। তারপর হইলো তোমার ইতালিতে লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, এই লোকগুলো জন্মগ্রহণ করছে। ইতালির ভেনিসের সাথে বাংলাদেশের বরিশালকে তুলনা করা হয়। এরপরে ইতালিকে বলা হয় ছিদ্র রাষ্ট্র, কারণ ইতালিতে দুইটা একটা কান্ট্রি আছে, যে কান্ট্রিটা তোমার এই যে ইতালির পুরো, ইতালি যে আয়তন, আয়তনের মাঝখানে ছোট্ট একটা কান্ট্রি আছে, খুব সম্ভবত তোমার স্যান মেরেনো নাকি লেসোতো, যাই হোক। ইতালিকে বলা হয় তোমার ইউরোপের লং শু, ইটালিকে বলা হয় ইউরোপের লং শু। লং শু মানে কি? লম্বা জুতা। ইতালির মানচিত্রটা দেখলে বুঝতে পারবা, ইউরোপের লং শু বলা হয় ইতালিকে। তারপর কি গ্রিস, গ্রিস সভ্যতা আমরা গত কালকে পড়াইছি, আজকে বলবো না। ফ্রান্সের এমিলি প্রসাদে তোমার এই যে ফ্রান্সের যে প্রেসিডেন্ট আছে সে বসবাস করে।
ফ্রান্সের প্যারিসকে বলা হয় সিটি অফ কালচার। ফ্রান্স তোমার প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওতপ্রোতভাবে জড়িত ছিল এই সবগুলা। এবং এই যে আমাদের আধুনিক যে তুরস্ককে বলা হয় তোমার ঐতিহাসিক ট্রয় নগরীর মানে জন্মভূমি আর কি, বুঝতে পারছো? তো তুরস্ককে বলা হয় ইউরোশিয়ান কান্ট্রি। ইউরোশিয়ান কান্ট্রি বলতে বোঝানো হয় তুরস্কের অর্ধেক আছে ইউরোপে, অর্ধেক আছে এশিয়াতে। এটা আর যদি স্পেসিফিকলি বলতে চাই তাহলে কি, স্পেসিফিকলি বলতে গেলে আমরা বলতে চাই যে ইস্তাম্বুল। ওকে, তাহলে 1-4 যারা অ্যান্সার করতেছো সবাই বেস্ট। ওকে, ঢাকার ডেমরা থেকে, ডেমরা মোটামুটি ওয়ান কাজ অফ ঢাকার বাইরেই। আচ্ছা যাই হোক, নারায়ণগঞ্জ থেকে বগুড়া, নারায়ণগঞ্জের তুলারাম কলেজের সামনে আমি ক্লাস নিতাম লুমিনাসে, বুঝতে পারছো? লুমিনাস এবং সানরাইজে ক্লাস নিতাম। ওকে, চলো এই যে তোমাদের সাথে এখন তোমাদের যে বেস্ট, তোমাদের জিকের বস তন্নি আপু ক্লাস করতেছে, কেমন? আচ্ছা ম্যাম আসসালামু আলাইকুম। আপনাকে খুব বেশি মিস করে আমার স্টুডেন্টরা, বলে সবাই প্রায়। দেখো কোনটি প্রাচীন সভ্যতা, দেখো আমরা দেখো সিন্ধু সভ্যতাও ছিল, রোম সভ্যতাও ছিল, মেসোপটেমিয়া সভ্যতা ছিল, প্রাচীন গ্রিসের সভ্যতাও ছিল। দেখো আমরা যখন একই সাথে একটা প্রশ্ন যখন কয়েকটা অ্যান্সার দেখতে পাবো, ঠিক আছে, কারণ আমরা প্রাচীন সভ্যতা বা সভ্যতার উত্তরণে আমরা এই 4টা জিনিস আমরা টুকটাক পড়ছি মানে কি, আমরা একদম ডিটেইলে পড়ছি। যখন 4টা জিনিসে আমাদের এমসিকিউতে থাকবে, আমরা তখন দেখব কোনটা সাল আকারে বা কোনটা অনেক আগে থেকে শুরু হয়েছিল। ওই অনুসারে শুরু করতে গেলে এখানে যে সিন্ধু সভ্যতা যেটা আছে এটা অনেক পরে শুরু হয়েছে, এটা আমরা জানি খুব ভালো করে, আমাদের ভারতীয় উপমহাদেশের সভ্যতাটা। রোম সভ্যতা যেটা আছে এটা অনেক পরে শুরু হয়েছে। গ্রিক সভ্যতা এবং মেসোপটেমিয়া সভ্যতা আমরা কি করব, অ্যান্সার হিসেবে ধরে নিব, দুইটা থেকে যে কোনো একটা। এখন এইগুলোর মাঝে যদি আমরা দেখো, আমরা যদি এইগুলোতে আমরা তোমার যে আলেকজান্ডার থেকে শুরু করে এগুলো যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে গ্রিক সভ্যতাটা তুলনামূলক পিছিয়ে আছে মেসোপটেমিয়া সভ্যতা থেকে, বুঝতে পারছো? তাহলে আমরা কি ধরে নেব যে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রাচীন সভ্যতা কি, মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া শব্দের অর্থ কি, মেসোপটেমিয়া শব্দের অর্থ হলো কি দুই নদীর মধ্যবর্তী স্থান। আমরা তোমাদের একদম ছবি দিয়ে আমরা বুঝাইছিলাম, তাই না? মনে আছে না? ইউফ্রেটিস, টাইগ্রিস নদীর তীরে আবার মেসোপটেমিয়া সভ্যতার আন্ডারে ছিল 4টা সভ্যতা। কি কি সভ্যতা? সুমেরীয়, ব্যাবিলনীয়, ক্যালডীয়, অ্যাসিরীয়, 4টা সভ্যতা। সুমেরীয়রা কি কারণে বিখ্যাত ছিল, ব্যাবিলনীয়রা কি কারণে বিখ্যাত ছিল, অ্যাসিরীয়রা কি কারণে বিখ্যাত ছিল, ক্যালডীয়রা কি কারণে বিখ্যাত ছিল, তোমাদের গত ক্লাসে তোমাদেরকে একদম ডিটেইলে পড়াইছে আন্তর্জাতিক পার্ট, বুঝতে পারছো? তাহলে কি হবে অ্যান্সার? সুমেরীয়। ওকে, সরি মেসোপটেমিয়া। ওকে, দেখো আমাদের নেক্সট কোশ্চেনের দিকে আগাই। তোমরা আমাদের ক্লাসটা প্লিজ প্লিজ আমাদের ক্লাসটা মিস করো না, কারণ আমরা লাস্ট 30 মিনিটে আমাদের ক্লাসের লাস্ট 30 মিনিটে আমরা আলোচনা করব তোমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ে। বিশ্বাস করো, আমি কখনো ফাও মোটিভেশন দেই না, আমি কখনো পোলাবানদেরকে অতিরঞ্জিত কোনো কিছু বলি না, একদম যা যা বলবো তোমাদেরকে ডিরেক্ট কথা বলবো। আমার ক্লাসে আমি কখনো কোনো মার্সি পছন্দ করি না, আমি তোমাদেরকে তেলও দেই না। তোমাদের ক্লাসে তোমরা কি করবা, পরীক্ষায় তোমরা কি করবা, মানে 13 তারিখ আর কি, বুঝতে পারছো? 13 তারিখ তোমরা কি করবা, কিভাবে পরীক্ষা দিবা, পরীক্ষার অবস্থা কিরকম থাকবে, সবগুলো নিয়ে আমরা কি করব, লাস্ট 30 মিনিট আমরা ডিসকাশন করব। এবং তোমাদের যেসব কোশ্চেনগুলো ইউনিক থাকবে এই কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, কারণ বাকি কোশ্চেন অ্যান্সার তো আমি এমনিতেই দিব, বুঝতে পারছো? তো যারা ফ্রেন্ড সার্কেল আছে তারা যদি ক্লাসের দিকে মনোযোগ নাও দেয়, প্রথম দিকে যদি নাও থাকে, কোনো ম্যাটার নাই, কোনো প্যারা নাই, বাট পরবর্তী সময়ে শেষের দিকে ক্লাসটা তোমরা কি করবা, একটা মানে অ্যাক্টিভ থাকবাই, কারণ আমি বিশ্বাস করি তোমাদের অনেক উপকার হবে। এখন দেখো এলিফ্যান্ট পাস কোথায় অবস্থিত। দেখো এলিফ্যান্ট পাস অর্থ হইলো তোমার, দেখো এলিফ্যান্ট মানে কি, হাতি, আমাদের এখানে বলে হাতি, আর এমনিতে কি হাতি। তো হাতিদেরকে যাওয়ার জন্য, বুঝতে পারছো, হাতিদেরকে যাওয়ার জন্য জঙ্গলের ভিতরে যখন বা কোনো একটা জায়গাতে যখন সেফ এক্সিটের জন্য তোমার রাস্তা টাস্তা করে দেওয়া হয়, তখন তাকে বলা হয় তোমার পাস। যেমন তোমরা যারা চট্টগ্রাম থেকে কক্সবাজারে গেছো বা ঢাকা থেকে কক্সবাজারে গেছো, তখন তোমরা দেখবা যে যখন বনের মধ্য দিয়ে যায় তখন দেখবো যে ট্রেনটা একদম তুলনামূলক ধীর গতিতে যায়, বুঝতে পারছো? আমরা যখন জুলাই মানে গেছি, সকালবেলা বৃষ্টি ছিল, কি সুন্দর লাগতেছিল, বুঝছো? তখন দেখবা যে ট্রেনের রাস্তাটা এরকম, ধরো ট্রেনের রাস্তাটা যাচ্ছে হলো তোমার এরকম, হ্যাঁ, ট্রেনের রাস্তা হলো তোমার এরকম, আমি একদম ডিরেক্টলি একে বুঝেছি, ট্রেনের রাস্তাটা তোমার এরকম যাচ্ছে। তো এইটা হলো তোমার, এই সাইডে হলো তোমার পাহাড়, এই সাইডে হলো তোমার পাহাড়। তো পাহাড়ের মাঝখান দিয়ে বুঝতে পারছো, একদম হিজিবিজি 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 ব্রিজের মতো করে একটা জায়গা আছে, যেখান দিয়ে কি করে বন্য প্রাণীরা চলাফেরা করে, বুঝতে পারছো? বন্য প্রাণীরা চলাফেরা করে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এলিফ্যান্ট পাস কেন হলো, এখানে এলিফ্যান্ট দিয়ে অন্য কোনো প্রাণী দিতে পারতো, কারণ রেল দুর্ঘটনার মাঝে হাতিদের দুর্ঘটনা সবচেয়ে বেশি হইতো। তো এলিফ্যান্ট মানে হাতিদেরকে জাস্ট একটা রূপক অর্থে মোটামুটি ইউজ করে বাকি সবাইদেরকে মানে যাওয়াটা ইজি করে দেয়। আর একটা জিনিস মনে রাখবা, হাতিরা সবসময় কি করে, দলবদ্ধভাবে চলাফেরা পছন্দ করে। কারা? হাতিরা দেখবে যে সবসময় দলবদ্ধভাবে চলাফেরা পছন্দ করে। ওরা দেখবা যে একটা দলে অনেক অনেক হাতি থাকে,
বুঝতে পারছো? বাচ্চা থেকে শুরু করে, বুড়ো থেকে শুরু করে, কিশোর হাতি থেকে শুরু করে সবগুলো হাতি থাকে, বুঝতে পারছো? এই জন্য তো দলবদ্ধভাবে যেহেতু চলাফেরা করে এবং তাদের চলাফেরায় যেহেতু সমস্যা না হয়, সেই জন্য শ্রীলঙ্কাতে, কোথায়? শ্রীলঙ্কাতে এই কি করছে, এলিফ্যান্ট পাসটা আছে, বুঝতে পারছো? এলিফ্যান্ট পাসটা আছে কোথায়? শ্রীলঙ্কায়। আমরা যদি বাকি অপশনগুলো দেখি তাহলে আমরা কি দেখবো? দেখো, থাইল্যান্ড আজ পর্যন্ত কোনো দেশের অধীনে যায় নাই। থাইল্যান্ডকে বলা হয় কি? মুক্ত দেশ। থাইল্যান্ডকে কি বলা হয়? মুক্ত দেশ। থাইল্যান্ডের পূর্ব নাম কি? শ্যাম দেশ। থাইল্যান্ডের পূর্ব নাম কি ছিল? শ্যাম দেশ। শ্যাম দেশের ইংরেজি নাম কি? সিয়াম। ঠিক আছে? থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ। কি হাতির দেশ বলা হয়? থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ। থাইল্যান্ডের রাজধানীর নাম কি? ব্যাংকক। ব্যাংককে কিসের সদর দপ্তর আছে? এসকেপের সদর দপ্তর আছে। কোথায়? ব্যাংককে। থাইল্যান্ডের বিখ্যাত একটা জায়গা আছে, নাম হলো কি? পাতায়া। থাইল্যান্ডের বিখ্যাত জায়গার নাম কি? পাতায়া। সাজ্জাদ, আমি ক্লাস নিতেছি, ক্লাস শেষ করে আসবো। হ্যাঁ, ক্লাস শেষ করে আসবো। দেখো, থাইল্যান্ডের বিখ্যাত জায়গাটার নাম কি? বিখ্যাত জায়গার নাম কি? তোমার পাতায়া। আচ্ছা, আরো অনেক কিছু বিখ্যাত আছে, ওইটা না বললাম। চলে আসো দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার রাজধানী হলো তোমার দুইটা। দক্ষিণ আফ্রিকাতে পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের খনি ছিল, নাম ছিল তোমার জোহান্সবার্গ। হীরার খনি ছিল, নাম ছিল কিম্বারলি। এগুলা। মালয়েশিয়া কি? আমাদের মালয়েশিয়া হলো তোমার প্রথম অনার অফ কান্ট্রি, যে কান্ট্রি আমাদেরকে ইয়ে করছিল, কি বলে, স্বীকৃতি দিছিল। এরপরে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর বের হয়ে গেছে। সিঙ্গাপুরকে 3 বছরের ভিতরে, কয়েক বছরের ভিতরে থার্ড ওয়ার্ল্ড থেকে ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি বানাই ফেলছে। এটা তোমার যে লি কোয়ান ইউ একটা বই। চলো আমাদের নেক্সট কোয়েশ্চেন একাই। নেক্সট কোয়েশ্চেন কি আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো, কোন দেশ থেকে আরব বসন্ত সূচনা হয়? আরব বসন্ত সূচনা মানে কি তোমরা খুব ভালো করে জানো, অ্যান্সার দাও, আমি তোমাদেরকে জিনিস দিই। দেখো, তোমরা আমাদের ক্লাসটাকে শেয়ার করো এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন দিয়ে দাও। তাদেরকে অ্যাটলিস্ট বলো যে তুই ক্লাসে না থাক, আমাদের কিচ্ছু যায় আসে না। প্রথম 60 মিনিটস, ঠিক আছে, 60 মিনিট তুই ক্লাসে না থাক, আমাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু শেষ 30 মিনিট তুই আমাদের ক্লাসে থাকতেই হবে। কারণ শেষ 30 মিনিট ভাইয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কি করবে? আলোচনা করবে। ওকে, দেখো, তাহলে সবাই শেয়ার করে দাও আর সবাইকে মেনশন দিয়ে দাও। আর এটা অ্যান্সার করো যে কোন দেশ থেকে আরব বসন্ত শুরু হয়েছিল। আচ্ছা, প্রথমে আমি তোমাদেরকে একটু বুঝাই, আরব বসন্ত মানে কি। আরব বসন্ত মানে হলো তোমার স্পেসিফিক কোনো একটা কান্ট্রি থেকে একটা জাগরণ শুরু হয়ে, বুঝতে পারছো, এই কোশ্চেনটা এবছর আসতে পারে। একটা জাগরণ শুরু হয়ে পরবর্তী সময়ে কি করছিল, পুরো আরব দেশে এটা ছড়াই গেছিল, এবং ছড়াই যাওয়ার পরবর্তী থেকে পার্শ্ববর্তী কয়েকটা কান্ট্রির মানে সর্বোচ্চ পদে যারা আছে, হয় প্রেসিডেন্ট, না হয় প্রধানমন্ত্রী, ওরা বা রাজা, তাদের কি করতে, পদত্যাগ করতে বাধ্য হয়। বুঝতে পারছো? আরব বসন্ত হলে কোন দেশ থেকে হয়েছিল? তিউনিসিয়া থেকে শুরু হয়েছিল। কোন যুবককে গায়ে আগুন দিছিল? মোহাম্মদ বুয়াইজি। সে কি করতো? সবজি বিক্রেতা ছিল। সে কি করছে? সে গায়ে আগুন দিছিল। গায়ে আগুন দেওয়ার পরে সে পরবর্তী সময়ে হাসপাতালে 10 দিন পরে মারা যায়। বুঝতে পারছো? 10 দিন পরে মারা যায় 2011 সালে। কত সালে? 2011 সালে, মোহাম্মদ বুয়াইজি। ওকে, এরপরে আহমেদ বেন আলী, বুঝতে পারছো, আহমেদ বেন আলী ছিল তোমার তিউনিসিয়া তৎকালীন সময় প্রধান। উনি কি করে? পদত্যাগ করতে বাধ্য হয়। পরবর্তীতে এটা পুরো আরব বিশ্বে ছড়ায় যায় এবং অন্যান্য কান্ট্রিগুলোর প্রধান যারা আছে তারা কি করে? পদত্যাগ করতে বাধ্য হয়। এটাই ছিল মেনলি আরব বসন্তের স্পেসিফিক ইয়ে। বুঝতে পারছো? 4-2 যারা অ্যান্সার করছো, ঠিক আছে, তারা সেই অ্যান্সার করছো। রোজি কি ঢাকা থেকে এক্সাম দিবা? আমারও প্রশ্ন, তুমি কি ঢাকা থেকে এক্সাম দিবা? দেখো, ঠিক আছে, গুড। কালা কি আমার বেশি কালা দেখাচ্ছে নাকি? আমি এমনিতেই কালো মানুষ। ভাইয়া ব্রাইটনেস বাড়ান। সিরিয়াসলি আমাকে বেশি কালা দেখাচ্ছে? আই এম সরি, আমি দেখতে এরকম। প্যারা নাই। আম, আজকে আমাদের স্টাফ নাই, বুঝতে পারছো? সো ক্যামেরা যিনি ঠিক করে উনি আজকে নাই, দ্যাটস আজকে এরকম। একটু কষ্ট করে মেনে নাও, তোমাদের সানি ভাইয়া কালোই। দেখো, নেকড়ে যুদ্ধা কূটনীতি বা উলফ ওরিয়র ডিপ্লোমেসি, ঠিক আছে, ইংরেজিটা মনে রাখো। ইংরেজিটা হলো তোমার উলফ ওরিয়র ডিপ্লোমেসি। উলফ ওরিয়র ডিপ্লোমেসি মানে হলো কি জানো? এখানে নেকড়ে আছে না, নেকড়ে যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা যদি তোমরা জানতে পারো তাহলে মোটামুটি তোমরা কি করতে পারবা? এই জিনিসটা ক্যাচ করতে পারবা। নেকড়েদের যে দলটা আছে না, এই দলটাকে বাঘেরা পর্যন্ত ভয় পায়। বুঝতে পারছো? নেকড়েদের মেইন কথা হইল, যখন তোমার কোনো শত্রু দেখা দিবে, ওই শত্রুর একদম সবকিছু ছিঁড়ে ফেলতে হবে। বুঝতে পারছো? ব্যাপারটা হলো এরকম। তো নেকড়ের যুদ্ধ কূটনীতিতে, ধরো আমি তোমাকে একটা উদাহরণ দেই, ঠিক আছে, ধরো আমি তোমাদের একটা উদাহরণ দেই। ধরো বাংলাদেশ চীনের বিরুদ্ধে কোনো একটা কাজ করতেছে, বুঝতে পারছো? চীনের কি করবে, এই দেশের বাইরে
এই দেশের সাথে যত ধরনের রাজনীতি আছে সব কিছু করবে এমন ভাবে বন্ধ করবে পার্শ্ববর্তী কান্ট্রিগুলোর সাথে মিশে, তুমি আর কোনো কিছু করতে পারবা না। এবং এই জিনিসটা সে সবার সাথেই করে। এটা তোমার কি নেটরে যোদ্ধা সংস্কৃতি বা কূটনীতি বা ওল্ড ওরিয়ার ডিপ্লোমেসি। এটা করে কে? চীন। যখন কেউ চীনের বিরুদ্ধে ঘোষণা দেয়, কোনো কিছু করে, তো চীন পরবর্তী সময়ে কি করে? তাদের একদম সবকিছু একদম ধ্বংস করে দেয়, বুঝতে পারছো? ওয়ান কাইন্ডস অফ, এটা হলো তোমার কি নেটে যুদ্ধ সংস্কৃতি। ওকে, এই কে কে পরীক্ষা দিবা না দিব একটু পরে, একটু পরে। এই কাব্য ফাইজলামি করে না ভাই। নেক্সট কোয়েশ্চেনের দিকে আগাই। দেখো, COP26, কপ এর পুনরূপ মানে কি? দেখো, তোমাদের যত রিসেন্ট যত কোয়েশ্চেন আসে, এই ফাইজলামিয়া তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। শেষ দিকে এখন আমার একটু নিজন্ত দেখাচ্ছে বা একটু মনমরা দেখাচ্ছে, শেষ দিকে একদম জেগে উঠবো। তোমাদের রিসেন্টে যতগুলো টপিক তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর মধ্যে একটা বেশি ইম্পর্টেন্ট হলো তোমার কি? কপ। এটা হলো তোমার কি? জলবায়ু সংক্রান্ত একটা ইয়ে, বুঝতে পারছো? জলবায়ু সংক্রান্ত একটা ইয়ে। এটা হলো তোমার কনফারেন্স অফ দ্য পার্টিস, খুব সম্ভবত পার্টিস হওয়ার কথা। পার্টিস না? এই জানো তো কপের পূর্ণরূপটা কনফারেন্স অফ দ্য পার্টিস না? বুঝতে পারছো? কপ এটা রিসেন্ট থেকে আসবো, ক্লাস শেষে কথা বলবো নি, ঢাকা যাওয়ার সময় একা যেতে হবে তাই বলছি। তুমি একা যাবা কেন? তুমি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসো, ফ্যামিলি মেম্বার্স নিয়ে আসো। তুমি যখন দেখবা ক্লাসের রুমে মানে তোমার এক্সাম সেন্টারের সামনে মা তার বাচ্চাকে খাওয়াই দিচ্ছে আর বাচ্চা পড়তেছে, বাপ তার মেয়েকে খাওয়াই দিচ্ছে, মেয়ে পড়তেছে, এরপরে তোমার এই যে মায়েরা বাইরে মোনাজাত করতেছে, তারপর তোমার এই যে বাইরে পইরে একদম ছিঁড়ে ফেলতেছে, তারপরে লুতুপুতু, এগুলো যখন দেখবা তখন নিজের কাছে মনে হবে যে আমার ফ্যামিলি মেম্বার আসলে আসলে বোধহয় আমার ভালো লাগতো। ঠিক আছে, এই জন্য আমি সবাইকে বলি যে তোমার যে এই পরীক্ষাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওই পরীক্ষার দিন তুমি তোমার গার্ডিয়ান একজন না একজনকে নিয়ে আসো। একজন ছাড়া তুমি আইসোই না, বুঝতে পারছো? একজন ছাড়া তুমি আইসোই না। এই যে দেখ ধ্রুবতারা কেমনে তেল মারে, দেখো আল্লাহ রে। তুমি নিশ্চিত ইউনিভার্সিটি লাইফে খুব বেশি ভালো করতে পারবা। দেখছো, কনফারেন্স অফ দ্য পার্টিস বলছিলাম না? ওকে, তাহলে কপের পুনরূপ কি? কনফারেন্স অফ দ্য পার্টিস। ওকে, দেখো, কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? ইউরোপের রুটির ঝুড়ি মানে কি? এই দেশে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়। কোন দেশে সবচেয়ে বেশি গম মানে গম উৎপাদিত হয়? যেমন কি এখানে সবচেয়ে বেশি কি উৎপাদিত হয়? গম। আর গম থেকে তৈরি হয় কি? রুটি। এই জন্য কি বলা হয়? রুটির ঝুড়ি। এটা হলো তোমার ইউক্রেন, বুঝতে পারছো? ইউক্রেনকে বলা হয় তোমার কি? রুটির ঝুড়ি। জার্মানির রাজধানীর নাম বার্লিন, ইতালির রাজধানীর নাম ভেনিস, পোল্যান্ডের রাজধানীর নাম ওয়ার্স। পোল্যান্ডের রাজধানীর নাম কি? ওয়ার্স। ঠিক আছে, পোল্যান্ড জাতিসংঘের 51তম কান্ট্রি। 1939 সালে পোল্যান্ডকে আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, বুঝতে পারছো? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কার আক্রমণের মধ্যে দিয়ে? পোল্যান্ডকে আক্রমণের মধ্য দিয়ে। ওকে, এরপরে আমি একটু ফাস্ট যাব, তোমরা কিছু মনে করো না, কারণ তোমাদেরকে আজকে আমার অনেক কিছু বলার আছে, তোমাদের সাথে আমার আজকে অনেক কিছু শেয়ার করার আছে, তোমাদের কাছে আজকে অনেক কিছু জানার আছে, তোমাদেরকে আজকে আমার অনেক কিছু দেওয়ার আছে, বুঝতে পারছো? সবকিছু। দ্যাটস ওয়াই আন্তর্জাতিক আদালতের একজন বিচারক 9 বছরের জন্য 9 বছরের জন্য বিচারিত হয়। তোমরা খুব ভালো করে এটা জানো। যেই কোশ্চেনগুলো আগের ক্লাসগুলোতে আমি দেখাইছি, ঠিক আছে, এই কোশ্চেনগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো না। এখন দেখো কি কইছে, আল্লাহ তো মানুষ দেখলে তখন আমার কি হবে? কিচ্ছু করার দরকার নাই, তখন তোমার আরো ভালো লাগবে। তুমি মনে করবে যে তারা তোমার প্রতিযোগী, ঠিক আছে, তারা তোমার ভাই ব্রাদার। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? সর্বপ্রথম যেটা জানে রাখো সেটা হলো তোমার জিবুতি দেশের রাজধানীর নাম কি? জিবুতির রাজধানীর নাম হলো তোমার জিবুতি সিটি, বুঝতে পারছো? জিবুতি সিটি। এরপরে এটা তোমার এডেন সাগরের উপসাগরের মানে এডেন সাগরের পাশে অবস্থিত। জিবুতিটা যে কান্ট্রিটা আছে, এই কান্ট্রিটা তোমার এডেন সাগরের পাশে অবস্থিত। কোথায় অবস্থিত? এডেন সাগরের পাশে অবস্থিত। আব্দুল হাদি 8-এর ক, সরি 9-এর ক। থ্যাংক ইউ হাদি। দেখো, হারাইলে কিছু করার নাই। লাথু লা পাস কোন দেশকে সংগঠিত করে? দেখো, এটা একটা মোটামুটি একটা জায়গা, যে জায়গাটা তোমার কি বলে তোমার এই যে এই কি বলে নাথুলা পাস হলো তোমার মেইনলি ভারত এবং পাকিস্তানের এখানে অবস্থিত। ভারত নাকি নেপাল বলো তো? নাথুলা পাস কোথায়, কোন দেশটা অবস্থিত? আচ্ছা, এখানে একটা তোমার একটা আনসার করো, আমি তোমাদেরকে একটু বলি। দেখো, মেইনলি হয়েছে কি, যেমন আমি তোমার আগামী পরশুদিন বাড়িতে যাব, বুঝতে পারছো? আমার ভাইয়ের বিয়ে হলো তোমার 12 তারিখ। আমার সবচেয়ে ক্লোজ যে বড় ভাই, উনি পুলিশে জব করে, ওনার 12 তারিখ বিয়ে এলাকাতেই। তো আমি 11 তারিখ সকালে ট্রেনে আমি বাড়িতে যাব। 11 তারিখটা থাকবো, রাতের বেলা ওরা গায়ে হলুদে থাকবে, আমি হয়তো বা খুব বেশি পার্টিসিপেট করবো না, বাট যাব। 12 তারিখ দুপুরবেলা ইচ্ছা মতো গরুর মাংস কুপাবো। গরুর মাংস আমার খুব ফেভারিট। গরুর মাংস ইচ্ছা মতো দুপুরবেলা কুপাবো, কুপায় কি করবো, 3টা ট্রেনে আবার ঢাকায় চলে আসবো। কারণ 12 তারিখ 13 তারিখ তোমাদের পরীক্ষা, প্রথমত আমার থাকতে হবে, ফর্মাল ড্রেসে থাকবো, সবকিছু প্রমোশনাল কিছু ভিডিও বানাবো। পাশাপাশি পরীক্ষার পরে তোমাদের ক্লাস সলিউশন ক্লাস করতে হবে। তারপর কলা ভবনের সামনে থেকে তোমাদের যারা যারা সবকিছু করা লাগে ওইটাও করব। তো সবকিছু মিলে 13 তারিখ যেহেতু আমার খুব বেশি ব্যস্ততা যাবে,
12 তারিখ আমি ওইখানে থাকবো, বুঝতে পারছো? এরপরে থাকার পাশাপাশি তোমাদের যে অ্যান্সারগুলো আছে এই অ্যান্সারগুলো আমাদের কি করতে হবে, বুঝতে পারছো? দেখো, তো আমি সবসময় বলি তোমরা যেই পরীক্ষাটা তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো, এই পরীক্ষা দিন তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার্স কাউকে নিয়ে এসো। যেমন 2021 সালের 2 এপ্রিল, বুঝতে পারছো, 2 এপ্রিল আমার ছিল তোমার মেডিকেলের এক্সাম। তো মেডিকেলের এক্সামে আমি পারি নাই, আমার খুব ইচ্ছা ছিল যে আমি পরীক্ষাতে পাশ করার পরে বা পরীক্ষাটা খুব ভালো হবে আমার ভাইকে জড়ায় ধরবো, ঠিক আছে, কিন্তু এটা আমি পারিনি। তো এরপরে 2021 সালের অক্টোবরের 23 তারিখ, বুঝতে পারছো, অক্টোবরের 23 আমি ভাবছি যে পড়াশোনা অনেক ভালো করছি, আমার ডি ইউনিটের প্রিপারেশন অনেক ভালো ছিল, আমার কথা ছিল যে আমি পরীক্ষা অনেক ভালো করে দিব, ভালো করে দেওয়ার পরে আমি কি করবো, আমার ভাইরে আমি জড়ায় ধরবো। আমি যেহেতু মেডিকেলের পরীক্ষাতে জড়ায় ধরতে পারি না, কারণ জড়ায় দেওয়া বলো যে ভাই আমার হয়ে গেছে, তোমরা কোনো টেনশন করো না, ঠিক আছে, বা আমার হয়ে যাবে। তো পরীক্ষা দিন গেলাম, পরীক্ষা জানো তোমরা, অনেক কাহিনী বলছি, ভাঙা পড়ছিলাম, তাও সবকিছু দাগায় আসছি, আলহামদুলিল্লাহ আমি একটা ভালো জায়গায় আছি। এরপরে বাকি যতগুলো পরীক্ষা আছে সব কোনো পরীক্ষাতে আমি ফ্যামিলি মেম্বার্স নেই নাই, মজা মজা করে গেছি, বুঝতে পারছো? আমার লাইফে আমি কখনো পরীক্ষার হলে সামনে বসে পড়াশোনা করে নাই, ডি ইউনিটের দিন পড়ছিলাম, স্পষ্ট মনে আছে। এলাকা থেকে 2টা ফ্রেন্ড আসছিল, দুর্জয় দ্বীপ, ওদের সাথে পর্যন্ত কথা বলি নাই, কি বলবো। যাই হোক, দেখো, নাথু লা পাস এই জায়গাটা ভারত এবং নেপালের মাঝখানে অবস্থিত, বুঝতে পারছো? নাথু লা পাস কোথায় অবস্থিত? ভারত এবং নেপালের মাঝখানে। বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। যে কোশ্চেনগুলো আমি আগের দিনগুলোতে তোমাকে পাইছি ওই কোশ্চেনগুলো আমি একদম স্কিপ করে যাব। মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প এটা হলো তোমার ফ্লোরেন্স নাইটিঙ্গেল। লেডি উইথ দ্য ল্যাম্প এটা হলো তোমার ফ্লোরেন্স নাইটিঙ্গেল। উনি ক্রিমিয়া যুদ্ধে, বুঝতে পারছো কোন যুদ্ধে? ক্রিমিয়া যুদ্ধে। এটা 19 শতকে হয়েছিল। ক্রিমিয়া যুদ্ধে উনি আহত যত সৈনিক আছে ওনাদেরকে কি করতো, রাতের বেলা ল্যাম্প নিয়ে, তখন তো বিদ্যুৎ ছিল না, রাতের বেলা ল্যাম্প নিয়ে নিয়ে কি করতো, তাদেরকে সেবা দিত, বুঝতে পারছো? তো এটা তোমার ফ্লোরেন্স নাইটিঙ্গেল, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এরপরে দেখো, সোয়াচ অফ নো গ্রাউন্ড। সোয়াচ অফ নো গ্রাউন্ড হইলো তোমার, এটা একটা সাবমেরিন ক্যানিয়ন, বা ওইটা তোমার পৃথিবীতে যতগুলা সমুদ্র থাকে সমুদ্রের সবচেয়ে গভীর স্থান, বুঝতে পারছো? সবচেয়ে গভীর স্থান, এটাকে বলা হয় কি? সোয়াচ অফ নো গ্রাউন্ড, ঠিক আছে। এটা কাকে বলা হয়? কোন ধরনের? আমাদের বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গলের সবচেয়ে গভীরতম স্থান। এটার অপর নাম হলো তোমার গঙ্গা খাত। এটার অপর নাম কি? এটার অপর নাম হলো তোমার গঙ্গা খাত, বুঝতে পারছো? গঙ্গা খাত। যদি আমাকে কোশ্চেন করো যে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান কি, তাহলে এটা কি মারিয়ানা ট্রাঞ্চ। যদি আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান কি, তাহলে তোমার কি পুয়ের্তো ট্রাঞ্চ। এই জিনিসগুলো তোমরা কি করবো, অবশ্যই তোমাদের জানতে হবে। কেমন? এই জিনিসগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। ক্লাস করো না করো, মনোযোগ দিয়ে করো না করো, এটা আমার কিচ্ছু যায় আসে না, বাট আমার ক্লাসের শেষের দিকে সবাইকে থাকতে হবে, এটা আমার রিকোয়েস্ট। খুব বেশি না, সর্বোচ্চ 1 ঘন্টা, মানে আমাদের ক্লাসটা খুব বেশি হবে না। দ্য IUCN, ঠিক আছে, IUCN হলো তোমার এটা পরিবেশ দূষণ রোধ করে এমন একটা কাজ, বুঝতে পারছো? IUCN পরিবেশ দূষণ রোধ করে এরকম একটা পার্টি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর ক্লাইমেট অ্যান্ড নেচার, খুব সম্ভবত তোমার এই যে ক্লাইমেট অ্যান্ড নেচার, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ ক্লাইমেট অ্যান্ড নেচার, ওরা কি করে? পরিবেশ দূষণ রোধ করে, বুঝতে পারছো? উইপো, উইপো এর কার্যালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত? উইপো এর কার্যালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত? আমার যতটুকু মনে পড়ে উইপো এর কার্যালয় জেনেভায় অবস্থিত, ঠিক আছে। তোমরা অ্যান্সার করো, তোমরা জানাও, যেহেতু তোমরা খুব ভালো করে পড়ছো। উইপো এর কার্যালয় কোথায় অবস্থিত? জেনেভায় অবস্থিত। আমি তোমাদেরকে বলি কার্যালয়গুলোর মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলা। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তোমার ফাও, ঠিক আছে, বিমস্টেক, আসিয়ান, ঠিক আছে। এরপরে তোমার যে ILO, ঠিক আছে, ILO, ফাও, ইউনেস্কো এগুলো লাগবে না। এরপরে তোমার UNHCR, এইগুলো হলো তোমার কি অনেক বেশি ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের জন্য অনেক বেশি কি করতে হবে, পড়তে হবে, বুঝতে পারছো? ফাও, ILO, UNHCR, UNDP, এরপরে হইলো তোমার আর কোনটা বেশি তোমাদের জন্য ইম্পর্টেন্ট? UNHCR, UNDP, ফাও, ILO, এরপরে তোমার উইপো। এইগুলো মোটামুটি খুব বেশি ইম্পর্টেন্ট, এর চেয়ে বাইরে ওরকম ভাবে আসার কথা না। সমসাময়িক যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো, যেমন নেমের কোনো সদর উত্তর নাই, বুঝতে পারছো? এরপরে চলে আসো নেক্সট কোশ্চেনের দিকে আমরা আগাই, কেমন? 15-1 ব্রেটেন উড ইনস্টিটিউট এর অন্তর্গত, সেটা হলো কি? IMF। ব্রেটেন উডস ইনস্টিটিউট তোমার কি? IMF। এটা তোমরা আগেই সলভ করে আসছিল, IMF। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোথায় অবস্থিত? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হলো তোমার
এটা বার্লিন ভিত্তিক একটা আন্তর্জাতিক সংস্থা। কি ভিত্তিক? বার্লিন ভিত্তিক একটা আন্তর্জাতিক সংস্থা। কোন দেশ ভিত্তিক? কি ভিত্তিক? বার্লিন ভিত্তিক একটা আন্তর্জাতিক সংস্থা। আর বার্লিন কোথায় অবস্থিত? বার্লিন জার্মানি অবস্থিত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআই, এটা বার্লিন ভিত্তিক একটা আন্তর্জাতিক সংস্থা। আর বার্লিন কোথায় অবস্থিত? জার্মানিতে অবস্থিত। তোমরা খুব ভালো করে জানো বার্লিন কোথায় অবস্থিত? জার্মানিতে অবস্থিত। আন্তর্জাতিক মুদ্রা তহবিল 1944 সাল, ঠিক আছে, বা আইএমএফ 1944 সালে। ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকা, এটাও তোমরা জানো। এরপরে হইলো তোমার ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? ফিনল্যান্ড উপনিবেশ ছিল ডেনমার্কের। ডেনমার্কের না, ফিনল্যান্ড ডেনমার্কের উপনিবেশ ছিল খুব সম্ভবত। ঠিক আছে, এখন চলে আসো এই কান্ট্রিগুলোর আমরা কি করব, রাজধানীগুলো দেখি। ডেনমার্কের রাজধানীর নাম কি? ডেনমার্কের রাজধানীর নাম হলো তোমার কোপেনহেগেন। কি? ডেনমার্কের রাজধানীর নাম কি? ডেনমার্কের রাজধানীর নাম হলো তোমার কি? কোপেনহেগেন। ওকে। সুইডেনের রাজধানীর নাম কি? সুইডেনের রাজধানী হলো তোমার কি? স্টকহোম। সুইডেনের রাজধানী স্টকহোম না? সুইডেনের রাজধানীর নাম স্টকহোম। ঠিক আছে। এরপরে হলো তোমার কি ইংল্যান্ডের যে ডাউনিং যে স্ট্রিট গুলো আছে, ইংল্যান্ডের ডাউনিং স্ট্রিটটা তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। এরপর লন্ডন টেমস নদীর তীরে অবস্থিত। তাদের যে বিখ্যাত গড়িটা আছে, গড়িটার নাম হলো তোমার কি? বিগ ব্যান। তারপর হলো তোমার যে তাদের ডাউনিং স্ট্রিট, তারপর রাজারা যেখানে থাকে ওটা না তোমার বাকিংহাম প্যালেস। এই জিনিসগুলো তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাইলে দেখছো, তাইলে ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? ডেনমার্কের। কার উপনিবেশ ছিল? ডেনমার্কের। এই দেশের রাজধানীগুলো মুখস্থ করতে: ওজোন স্তর, বায়ুমণ্ডলের স্ট্রটোস্ফিয়ার, স্ট্রটোমণ্ডল বা স্ট্রটোস্ফিয়ার। ঠিক আছে, স্ট্রমন্ডল হয় না, স্ফিয়ার হবে। V20 এটা তোমার জলবায়ু পরিবর্তন, ভার্নারেবল 20। V20 পূর্ণ বলে তোমার ভালনারেবল 20। V20 পূর্ণ কি? ভার্নারেবল 20, ভার্নারেবল 20। সানশাইন পলিসি, সানশাইন পলিসি খুব ভালো করে তোমরা জানো। সানশাইন পলিসি বাকিটা তোমাদেরকে একটু বলি। 38 ডিগ্রি অক্ষরেখায় এই দুইটা কান্ট্রি মিলিত আছে। আমি বাকি ইনফরমেশন গুলো দিচ্ছি, তোমরা অ্যান্সার করো। 38 ডিগ্রি অক্ষরেখায় এই দুইটা কান্ট্রি মিলিত আছে। এই দুইটা কান্ট্রি যেই গ্রামে তাদের যে শান্তি চুক্তিটা করছিল ওইটা হলো তোমার কি? পানমুনজাম। এইখানে পৃথিবীতে সবচেয়ে বর্তমান সময়ে সবচেয়ে স্বৈরাচারী যে নেতা কিম জং উন সে আছে। এবং ওই পার্শ্ববর্তী কান্ট্রিগুলোতে একজন যে জাতিসংঘের মহাসচিব ছিল তার নাম ছিল বান কি মুন। তার নাম কি ছিল? বান কি মুন। এরপর হলো তোমার এই কান্ট্রিতে বিটিএস আর্মি এখানে যারা যারা আছো তাদের স্বপ্ন হলো কি কান্ট্রিতে? এটা না, কিনা জানে কিনা জানে বলে এটারে, আই ডোন্ট নো হইছে নাকি এটা। আচ্ছা যাই হোক, তাদের মানে ড্রিম থাকে এই কান্ট্রি যে কোনো একটা মানে এই কান্ট্রিটাতে যাওয়াতে। তারপরে আমি কারণ আমি এই কান্ট্রিটা খুব ভালো করে চিনি, মানে বিশেষ করে তোমার হিউমিন সন এই ওর জন্য আর কি, যেহেতু খেলাধুলা অনেক বেশি দেখতাম। তারপর হইলো তোমার কিছু কিছু মুভি আছে তোমার এই যে আই সো দ্য ডেভিল, কনফেশন অফ মার্ডার, মেমোরিজ অফ মার্ডার, ওল্ড বয়, নো মার্সি। এরপরে তোমার এই যে প্যারাসাইট, তারপরে যে বিখ্যাত যে মুভিগুলো আছে, আমি আজ পর্যন্ত কখনো কে ড্রামা একটাও দেখি নাই, বাট সেই সেই মুভি দেখছি, সেই লাগে অনেক। সানশাইন পলিসি হলো তোমার কি? তোমার এই যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াতে, বুঝতে পারছো? সানশাইন পলিসি। দ্য আইডিয়া অফ জাস্টিস অমর্ত্য সেন, তোমাদেরকে আমি খুব ভালো করে বলছি। দ্য আইডিয়া অফ জাস্টিস তোমার অমর্ত্য সেন। অমর্ত্য সেনকে একজন বাঙালি অর্থনীতিবিদ, যিনি কি করছিল? নোবেল পাইছিল। কে পাইছিল? বাঙালি অর্থনীতিবিদ যিনি কি পাইছিল? নোবেল পাইছিল। ভাইয়া আবার ভাইরাল, এত ভাইরাল করার দরকার নাই আমার হুদাই। ঠিক আছে, চাট গায়ে আসছে। ফর ফর রিয়েল, ফর রিয়েল। ওকে, নাকি আগে থেকে সে ক্লাসে আছে? এটা হলো তোমার শ্রীলঙ্কাতে একটা দ্বীপ, মানে একটা তোমার সমুদ্র বন্দর প্রায় 99 বছরের জন্য চীনের কাছে লিজ দিয়ে দিচ্ছে, তোমার হাম্বানটোটা। আমাদের সময় এটা দিছিল 2021 সালে, এটা দিছিল। তো আমাদের সময় কয়েকটা কোশ্চেনে এটা সেটা আসছিল। শ্রীলঙ্কার একটা দ্বীপ হাম্বানটোটা। নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই? নন অ্যালাইন মুভমেন্ট বা নেম, এটা কোন দেশের? 5টা দেশের বিখ্যাত ব্যক্তি এটা কি করছিল? তৈরি করছিল। আচ্ছা আদিল আসো, এইটা হলো তোমার 5টা দেশের বিখ্যাত 5জন ব্যক্তি। আসো আসো, তোমাদের জন্য একটা সারপ্রাইজ, বুঝতে পারছো? তোমাদের জন্য একটা সারপ্রাইজ, প্রেজেন্ট সারপ্রাইজ। হ্যাঁ থাকুক, তা থাকুক, তুমি আমার কাছে আসো, একটু পোলাবানদেরকে একটু মোটিভেশন দিয়ে যায়। একটা সারপ্রাইজ, বুঝতে পারছো? তোমাদের সবচেয়ে জনপ্রিয় তোমাদের আদিল ভাই চুল্লু ঠিক করে মানজা মাইরে আসো। আসো দেবদাস। নাও আসসালামু আলাইকুম। কথা বলো। আহ আজকে হলো তোমার ওদের লাস্ট ক্লাস জিকের। ও তো খুব তাড়াতাড়ি পড়াইতেছি, একটু পরে ওদের মোটিভেশন দিব, ধরবো ইচ্ছা মতো। আচ্ছা আচ্ছা, মোটিভেশন আর কি এখন লাস্ট ক্লাসে আজকে যেহেতু তোমাদের আজকে তো ম্যারাথন ডিটেইলে পড়াবো হচ্ছে, না। ঠিক আছে,
তো এতদিন পর্যন্ত তোমরা যা যা পড়ছো না কেন জিকে এর ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের মার্কটা কিন্তু প্রত্যেকের সাথে কিন্তু ভ্যারিয়েশনটা আসবে কিন্তু এই জিকেতে, জিকে থেকে ঠিক আছে? কারণ জিকেতে 30 মার্ক, হ্যাঁ। তো বাংলা এবং ইংলিশ এগুলোতে কিন্তু মোটামুটি ইজিলি সবাই ওটা পাস করতে পারে, বাট ওই যে টপার পজিশনে বা হচ্ছে ভালো একটা পজিশন করার জন্য কিন্তু জিকে এটা কিন্তু তোমার মাস্টার পয়েন্ট, ঠিক আছে? সো তোমরা জিকে ক্লাসটা করতেছো এবং আশা করা যায় এতদিন পর্যন্ত আমি তো ভাইয়ের সব ক্লাসগুলোই তোমাদের সাথে সাথে আমিও করতাম, দেখতাম যে ভাইয়া যেভাবে আসলে পড়ায় তোমাদের ইনশাল্লাহ তোমরা 100% তোমরা হচ্ছে 30টার ভিতরে মোটামুটি তোমরা 25টা প্লাস তোমরা ইজিলি দেখবা যে এই ক্লাসের স্লাইড থেকে হুবহু তোমরা কমন পাবা, ঠিক আছে? এবং 9:30টার সময় আমার সাথে ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। 8টা না 9:30, 9টা? হ্যাঁ 9:30 তাহলে মাঝখানে মানে আরেকটা ক্লাস আছে। থ্যাংক ইউ আদিল, থ্যাংক ইউ। পোলাপান তো তোমার জন্য পাগল, সেই পাগল। দেখো এরপরে দেখো, তো নন অ্যালাইন মুভমেন্ট বা ন্যাম হয়েছিল মেইনলি হলো তোমার 5টা দেশের প্রধানরা। ওরা যখন কি দেখছে জানো, ওরা দেখছে যে পৃথিবীতে 2টা শিবিরে ভাগ হয়ে গেছে। একটা হলো তোমার কি ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, আর একটা হলো তোমার কি ওয়ার্স, এটা হলো তোমার সোভিয়েত কেন্দ্রিক আর কি। ওরা যখন দেখলো যে পৃথিবীটা 2টা ভাগে ভাগ হয়ে গেছে, এখন ওরা পড়ছে মহাফাফরে। আমরা যদি নেটোর দিকে যাই তাহলে ওয়ার্স আমাদেরকে চাইপা ধরবে, আমরা যদি ওয়ার্সের দিকে যাই নেটো আমাদেরকে চাইপা ধরবে। তাহলে বলো যে ওকে ফাইন, আমরা কি করব, আমরা কোনো জোটেই যাব না, আমরা শান্তিপ্রিয় অবস্থায় থাকবো। আমরা কি করব, একটা গ্রুপ করব, ওটার নাম থাকবে কি নন অ্যালাইন মুভমেন্ট বা ন্যাম। 5টা দেশের মানুষ হিসেবে এটা 5টা দেশের করছিল। কে কে ছিল? ইন্ডিয়াতে ছিল জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়াতে কে ছিল? আহমেদ সুকর্ণ, ওনার মেয়ের নাম কি ছিল? মেঘবতী সুকর্ণ পুত্রী। তারপর তোমার কি ঘানার কে ছিল? কোয়েমেল নক্রুয়া। এরপরে যুগোস্লাভিয়ার ছিল একজন, আরেকজন ছিল তোমার কি মিশর থেকে জামাল আবদেল নাসের। সুয়েজ খাল নিয়ে অনেক কাহিনী, তোমরা এগুলা জানো। তাহলে কিসের সদর দপ্তর নাই? ন্যামের কোনো সদর দপ্তর নাই। ওকে, দেখো ফকেটিং ফকেটিং তোমার যে ডেনমার্কের ডেনমার্কের তোমার যে আইনসভা ফকেটিং। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি মায়ানমারের তোমার যে এই অং সাং সুচির, বাইজেন্টাইন ছিল কনস্ট্যান্টিনোপলের, সবগুলো জিনিস তোমাদেরকে অলরেডি পড়াইছি। দেখো কোন সালে হিটলার, 1933 সালে, এটাও তোমাদেরকে পড়াইছি। মন খারাপ করো না, সবগুলো তোমাদেরকে ক্লাসে দেওয়া হয়েছে। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, বি.আই. লেনিন, অগাস্ট বিপ্লব, বলশেবি বিপ্লব, 10 দিনের বিপ্লবে বলছিল। OIC এর ভাষা হলো তোমার 3টা, এটাও তোমাদেরকে পড়াইছি। এরপরে তোমার 2 বা ততোধিক দফার রাষ্ট্র, এটা খুব ভালো করে জানো। নেপাল আর বেলজিয়াম এটা মাথায় রেখো। UNHCR সদর দপ্তর তোমার জেনেভায় অবস্থিত। রিফিউজেস মানে কি? শরণার্থী। রিফিউজেস মানে কি? শরণার্থী। এটাও তোমাদেরকে দেখাইছি। দেখো কালাপানি, এটা হলো তোমার ভারত এবং নেপাল। ভারত দেখা এটা ভারতের আন্ডারে, নেপাল দেখা এটা নেপালের আন্ডারে। এটা নিয়ে খুব বেশি ঝামেলা হচ্ছে। নেপালের মতো কান্ট্রি ভারতের সাথে চোখ তুলে কথা বলতে পারতেছে, তোমার এই যে চোখে চোখ রেখে কথা বলতে পারতেছে, জাস্ট বিকজ অফ নেপাল হলো তোমার বর্তমানে চীনের একটা ছায়া রাষ্ট্র, এবং নেপালের পাশে সবসময় কি আছে? চীন ছায়া হিসাবে আছে। ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশের বাণিজ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। মাতৃপ্রধান পরিবার ব্যবস্থা কোন সংস্থা? গারো এবং কিরা জানো, খুব ভালো করে জানো, গারো এবং রাখাইনদের মাঝখানে। ভারত ছাড় আন্দোলন শুরু হয়েছিল 1942 সালে। 1942 নাকি 27 নাকি 37? ভারত ছাড় আন্দোলন, দাঁড়াও ওইটা ওয়ান সেকেন্ড। ভারত ছাড় আন্দোলন মানে কি? ভারতকে ছেড়ে দেওয়ার জন্য যে আন্দোলন তারা বাধ্য করছিল। 17 না 27 না 37 না 42? ভারত ছাড় আন্দোলন হয়েছে 42 সালে, তাই না? এতগুলো দেখাইলাম, তোমাদের অবস্থাটাকে দেখি। দেখো ওকে 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 দেখি ও আসার সময় তোমরা কি কি বলছো। জাপান আমার পছন্দের, কে সেই পাপিষ্ট? নাদিয়া। আচ্ছা যাই হোক, জাপান অবশ্য ভালো কান্ট্রি। বিস্কিট কই এডুকাটমে, ঢাকায় আসো। তোমাদের তো আবার কি না জানো, আরে কি বজলের দোকানে কি না জানো, ওইটা তো আর তোমাদের ছাড়া হয় না। ওইটা হয়ে যাবে মাহি, হয়ে যাবে, সমস্যা নেই। চট্টগ্রামের মানুষ দেখো, আরে তেল দিতে আপনি ছাড়া, আমি আবার তেল দিলাম কারে? আমি জীবনে কোনো তেল দিই নাই কারে। আমি তেল দিতে পারি না দেখে আমার ডিপার্টমেন্টে আমার কোনো সিগি নেই, জীবনেও না। তেল দিতে আমি কখনোই পারি না। তাহলে দেখো, বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করে রাষ্ট্রপতি। কয়টা জেলার সাথে সুন্দরবন আছে? 5টা জেলার সাথে, খুব ভালো করে জানো তোমরা অলরেডি। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা ছিল 2 নং সেক্টরে, সেক্টরগুলো তোমাদেরকে দেখাইছি। কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইন? 2012 সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইন করা হয়েছে। ইউরিয়া সারের কাঁচামাল হলো তোমার মিথেন গ্যাস, মিথেনের পুনরূপ হলো তোমার CH4 মিথেন গ্যাস। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হলো তোমার কি? রাঙ্গামাটি।
আর রাঙামাটি। এরপরে হলো তোমার বাংলাদেশ সদস্য নয়, বাংলাদেশ ন্যাটো সদস্য নয়। ন্যাটো হলো তোমার 1949 সালের 4 এপ্রিল গঠিত হয়েছে। এটা একটা সামরিক সংস্থা, ঠিক আছে। এটা হলো তোমার নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। যেহেতু আটলান্টিক নদীর তীরে, বাংলাদেশ আটলান্টিক নদীর তীরে না, সরি সমুদ্রের তীরে না, বাংলাদেশ বঙ্গোপসাগরের তীরে, দ্যাটস ওয়াই প্রশ্নে আসে না। গুপ্ত যুগে আসছিল তোমার ফাহিয়েন। এরপরে হইলো তোমার তমুদ্দিন মজলিসকে গঠন করছিল আবুল কাশেম। সবগুলা সহজ, এই পরীক্ষায় দেখবা এগুলাই আসবে। বাংলাদেশে জুম চাষ হয় কোথায়? বান্দরবানে। জুম চাষ কি? পাহাড়ে ধানের মতো একটা একনেকের প্রধান হলো তোমার প্রধানমন্ত্রী। পাহাড়ে মাটি পুরাইয়া, সরি ধানের যে চাষ করার পরে মাটি পুরাই ফেলে আবার কি চাষ করে এটা? বলাকা, এটা একটা গম। বলাকা একটা গম। বাংলাদেশ কোন সালে বয়স্ক ভাতা? 1998 সালে বাংলাদেশ বয়স্ক ভাতা চালু করছে। ম্যানিলা হইলো তোমার কি? তামাক। খুব ভালো করে জানো। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ? সেন্ট মার্টিন। মার্টিনস না, সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ। বাংলাদেশ সরকার কর্মসূচি 137 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটা মনে রাখো। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন আছে না, পিএসসি। পিএসসি তোমার 137 নঙে আছে। পিএসসি 137 নঙে আছে। এই জিনিসটা একদমই মাথায় রেখো। বাংলা আদিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? অস্ট্রিক। কোন আদি ভাষাভাষী ছিলেন? অস্ট্রিক। কৃষিক্ষেত্রে রবি মৌসুম, এটা আমাকে একদিন একটা প্রশ্ন করছিলা। তোমরা এই জিনিসটা একটু বুঝাই, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। ক্লাস থেকে কেউ যায় না, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, বুঝতে পারছো? আমরা জাস্ট তোমাদেরকে মোটিভেশন গুলা, তোমাদের কোশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার জন্য আজকে এগুলো করতেছি। এবং আমি তোমাদের কাছে কিছু গল্প শেয়ার করবো যেগুলো তোমাদের জন্য উপকারী। দেখো, কৃষিক্ষেত্রে মৌসুম হলো তোমার দুইটা। একটা হলো তোমার রবি মৌসুম, আর একটা হলো তোমার কি? খরিফ মৌসুম। কি মৌসুম? খরিফ মৌসুম। রবি মৌসুম মানে কি? রবি মানে হলো তোমার যখন শীতকালীন ফসলগুলো তোলা হয়, ঠিক আছে? শীতকালীন ফসলগুলো তোলা হয়। আর খরিফ মানে কি? গ্রীষ্মকালীন। গ্রীষ্মকালীন। খরিফ কোনটা? গ্রীষ্মকালীন। এখন কথা হলো শীতকালীন ফসল কোনগুলা? মূলা, গাজর, শশা না, ক্ষীরা, ফুলকপি, বাঁধাকপি, এরপর তোমার যে বেগুন, সিম। আমি আই লাভ ফুলকপি, মানে দেখতেই মজা লাগে, বুঝতে পারছো? গতকালকে রাতে ফুলকপি দিয়া আলুর ভাজি খাইছি, মানে ইয়েতে জৌলে, খুব ভালো লাগে। তো রবি মানে কি? শীতকালীন। যেহেতু তুমি দেখো শীতকাল বাংলাদেশে কোনটা আছে, এখানে দেখো কি আছে। এখানে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন। আচ্ছা, কার্তিক থেকে ফাল্গুন আমরা ধরলাম, চৈত্র থেকে বৈশাখ তো ভুলেও না, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, অগ্রহায়ণ এটা হবে না, তাহলে শ্রাবণ থেকে এটা হবে না। তার কি? কার্তিক থেকে ফাল্গুন হইলো তোমার কি বাংলাদেশে তোমার যে পৌষ, মাঘ, ফাল্গুন, এটা হলো তোমার কি? শীতকালীন ফসল। ওকে, এটা এই দুইটা মৌসুম। এই দুইটা মৌসুম একটু কি রেখো, মনে রাখো। কোনটা? যমুনার উপনদী। যমুনার উপনদী মানে কি? দেখো, উপনদী মানে হলো তোমার যখন কোনো একটা নদী থেকে অন্য একটা নদী তৈরি হয়। যমুনার উপনদীর নাম হলো তোমার কি? তিস্তা। যমুনার উপনদীর নাম কি? তিস্তা। বাংলা কুল স্বর্ণযুগ আলাউদ্দিন হুসেন শাহ, একবারে বলছি কেন, নিপতি তিলক সহ তার সবকিছু। কাকমারি সম্মেলন ছিল টাঙ্গাইলের সন্তোষে। টাঙ্গাইলের অনেকগুলা স্টুডেন্ট আছে আমার ক্লাসে। সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টা? সীমান্তবর্তী ভারতের রাজ্য হলো তোমার কয়টা? 5টা। দুইটার সাথে কোনো ধরনের কোনো সীমান্তবর্তী নাই। সীমান্তবর্তী ভারতে 5টা, দুইটার সাথে কোনো সীমান্তবর্তী 5টাই তো না? 5টাই তো। কোন উপজাতি বিরিশির নেত্রকোনা? এটা হলো তোমার কি? গারো, খাসি, নেত্রকোনা, মুরং। এটা হলো তোমার গারো। গারোর আছে বিরিশির নেত্রকোনাতে। বঙ্গবন্ধু রদ করছে রাজা পঞ্চম জর্জ। বঙ্গবন্ধু কে রদ করছে? রাজা পঞ্চম জর্জ। ঢাকা শহরের গড়পত্তন হয়েছে তোমার মুঘল আমলে। ঢাকা শহরের গড়পত্তন হয়েছে কিসে আমলে? মুঘল আমলে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নবাব স্যার সলিমুদ্দিন ঢাকা শহরে যতগুলো জমি আছে সবগুলো জমি উনি দিছে। গ্রাম বার্তা প্রকাশিকা কুষ্টিয়ার কুমারখালী। গ্রাম বার্তায় প্রকাশ পেয়েছে কুষ্টিয়ার কুমারখালী থেকে। বঙ্গবন্ধু বারাসাহের ছিল লর্ড মাউন্ট ব্যাটেন। উনি ছিল ভারতের প্রথম ভাইসরয়। গারো উপজাতি ময়মনসিং। গারোরা মেইনলি ময়মনসিংহে বসবাস করে। বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে 1974 সালে। এরপরে দেখো অ্যালায়েন্স, এটা হলো তোমার যুক্তরাষ্ট্র ভিত্তিক গার্মেন্টস শ্রমিকরা, ঠিক আছে। বাংলাদেশ প্রথম ব্যাট চালু হয়েছে 1991 সালে। আমাদের ক্লাস মোটামুটি অলরেডি কমপ্লিট। এখন তোমাদের সাথে আমাদের মেইন যে ডিসকাশন টপিকটা শুরু হয়েছে। ডিসকাশন টপিক, বলো তোমাদের কার কি কোশ্চেন আসে। আমি তোমাদের এখন আজকে কোশ্চেনের সলিউশন করব। মোটামুটি তোমার এই যে পাশাপাশি যতগুলো কথা আছে এই সবগুলো আমরা কথা এখন কি করব? সলভ করব। বলো কার কি কোশ্চেন আছে, কার কি কোশ্চেন আছে বলো। এবং আটঘাট বাইদা বসো, তোমাদের যতগুলো কথা লাগে সবগুলো ধরবো। আমার লাইফে কোনোদিন তোমাদেরকে আমি এত ফাস্ট পড়াই না, খুব ভালো করে জানো। আমি একটা এমসিকিউর পিছনে 20 মিনিট সময় দিয়েও তোমাদেরকে পড়াইছি। বাট আজকে এগুলো তো পড়ানোর কোনো কিছু নাই। আমি চাইছি জাস্ট আজকে তোমাদের সাথে কথা বলার জন্য। তোমাদের সাথে আমি কোনোদিন আড্ডা দিতে পারি নাই, জাস্ট সবসময় জাস্ট শুধু পড়াই গেছি, ভয়ই দেখাইছি। পোলাবার নাকি আমার সাথে ভয়ে কথা বলতে পারে না। যাও আজকে, ঠিক আছে।
আজকে তোমাদের সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিব এবং যতগুলো কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে দেওয়া যায়। আসলেই তো খুব বেশি কালো দেখাচ্ছে ভাই, আমি এত কালো তো জীবনেও না। কি কোন লাইটের অভাব আজকে? বিলগুলা আর একটু বার বলিয়েন কনফিডেন্ট। বিলগুলা বলতে কোন বিলগুলা মাহি? কোন বিলগুলা? কত সহজ প্রশ্ন আসবে। হ্যাঁ, এখন এই প্রশ্নটা দিয়ে শুরু করি। দেখো, এই প্রশ্ন দিয়ে শুরু করি। তোমাদেরকে আমি জাস্ট কয়েকটা মনের কথা বলে শোনো। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন কখনোই কঠিন করে না। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন কখনোই কঠিন করে না, ওরা সবসময় স্ট্যান্ডার্ড কোশ্চেন করে। ঢাকা ইউনিভার্সিটি সবসময় স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, তারা কখনোই কঠিন কোশ্চেন করে না। ব্রাইটনেস, আই ডোন্ট নো ব্রাইটনেস কোথায় বাড়াই। দেখো, তোমাদেরকে একটা কথা বলি শুনো। গত বছর একটা ছেলেকে দেখছিলাম, সে 29টা দেখাইছিল, জিকে 29টাই হয়েছিল। বুঝতে পারছো? তোমরা যতটা কঠিন পরীক্ষায়, তোমরা যারা এক্সাম বেসে পরীক্ষা দিছো, তোমরা যারা যারা এক্সাম বেসে পরীক্ষা দিয়ে মোটিভেশন হারাইছো, তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে আমি বলি, কোচিং সেন্টাররা সব সময় কঠিন কোশ্চেন করে, কারণ তারা চায় পোলাপান পরীক্ষা দিক, ডিমোটিভেটেড হোক, মার্কস কম আসুক, তারপর আমাদের কাছে আরো বেশি আসুক। ওরা এটা চায়। বুঝতে পারছো? বাট ইউনিভার্সিটি চায় পোলাপান যতটুকু পড়াশোনা করছে ততটুকুর মাঝখান দিয়ে তাদের সেরাটা বের করে এনে সেরা স্টুডেন্টদেরকে আমরা পড়াবো। বুঝতে পারছো? ওরা এটা চায়। তুমি কখনোই বুকে হাত দিয়ে বলতে পারবে না এই বছর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন কঠিন ছিল, তুমি কখনোই বলতে পারবে না। সবসময় তোমাদেরকে একটা কথাই বলতে হবে, স্ট্যান্ডার্ড হয়েছে। যে ছেলেটা ভালো করে পড়াশোনা করে নাই, সেও পরীক্ষার হল থেকে বের হয়ে এই জিনিসটা মনে করে যে ইস, আর কয়েকটা দিন পড়লে হয়ে যেত, কারণ কোশ্চেনটা এতটাই সহজ থাকে। এখন যদি তোমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা বলো, রাজশাহীর 3টা শিফটে পরীক্ষা, যে কোনো একটা শিফটে কঠিন হয়ে যায়, তুমি ওই তুলনা দাও, তাইলে হইলো না। জাহাঙ্গীরনগরের কোশ্চেনগুলো করে ওরা ডিপার্টমেন্ট ভিত্তিক, যে যে ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টের টিচাররা কোশ্চেন জমা দেয়, আমি যতদূর জানি। এই জন্য তারা প্রশ্নগুলো কঠিন হয়। আমি নিজে সব জায়গায় চান্স পাইছি, আমি জাহাঙ্গীরনগরে চান্স পাই না, তাহলে বুঝো তারা কিরকম কোশ্চেন করে। তো জাহাঙ্গীরনগরটা এরকম হয়। এরপর সবচেয়ে বড় কথা হলো, জাহাঙ্গীরনগর থেকে সেকেন্ড টাইমাররা অনেক বড় একটা অংশ সিটে নিয়ে যায়। সেকেন্ড টাইমাররা, এখন সেকেন্ড টাইমার নিয়ে তুমি কিছু করতে পারবে না। এবং বাংলাদেশে 10,000-এর উপরে পোলাপান আছে যারা প্রত্যেক বছর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বেস করে আগায়। তো আমার ছোট ভাইয়ের কি হয়েছে, কোচিং উদ্বাসে পরীক্ষা দিচ্ছে আমার আপন ছোট ভাই। কয়দিন আগে তোমার জেনারেল গ্রেডের বৃত্তি পাইছে, গত পরশুদিন যে রাতে যে রেজাল্ট দিল তোমাদের। তো ব্যাপারটা হলো যে আমার ছোট ভাই পরীক্ষা দিচ্ছে, ছেলেকে আমি সবকিছু কলেজেই পড়াই ফেলছি, অ্যাডমিশন ওইরকম ভাবে দেখায়ও নাই। তো ওর মার্কস আসতেছে 120 থেকে 53, 54, 61, 62। আজব মাইরি, ওর মোটিভেশন খারাপ হয়ে যায়। আমি বলছি খুব সুন্দর করে, ওকে ফাইন, কোনো প্রয়োজন নেই, তুমি এক কাজ করো, মানে পরীক্ষা দিয়ে বাদ দিয়ে দাও। তুমি যা পরীক্ষা দেওয়ার, যা পড়াশোনা করার, এই 3-4 মাসে অনেক পড়ছো। এখন লাস্ট 15 দিন আগে উদ্বাসে পরীক্ষা দিয়ে বা কোনো কোচিং সেন্টারে পরীক্ষা দিয়ে তুমি এখন নেতা হয়ে যাবা না। বাদ দাও তোমার পরীক্ষা, তোমার এখন মোটিভেশন দরকার, তোমার এখন ডিমোটিভেট হওয়া যাবে না কোনোভাবে। তো এইটা তোমরা কখনোই মনে করো না যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় কখনো প্রশ্ন কঠিন হবে। ঠিক আছে? কখনোই মনে করো না যে প্রশ্ন কঠিন হবে। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় সব সময় প্রশ্ন স্ট্যান্ডার্ড হবে, কখনোই পরীক্ষা কঠিন হবে না। এটা জিনিসটা একদম মাথায় মনে রাখো, এই জিনিসটা নিয়ে কখনোই বই পায় না। ওকে ভাই, এমসিকিউ তে পাস করলে রিটার্ন খাতা দেখে নাকি একটু বেশি লাগে? আবি আদিল, 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 দেখো তো কেউ আছে কিনা, বলো যায় ব্রাইটনেসটা বাড়াই দিতে। বোর্ডও দেখা যাচ্ছে না, আর আমারও তো একদম কালা কুচকুচে দেখা যাচ্ছে, এমনি কালা মানুষ আমি। ঠিক আছে, বলো যায় ব্রাইটনেসটা বাড়াই দিতে। ওকে, দেখো ব্যাপারটা হলো কি, ধরো তোমাদের এখন কথা হলো পাস মার্ক। ঠিক আছে, পরীক্ষার আগে তোমাদেরকে বলছি, আবারও তোমাদেরকে বলি, যেমন ধরো তোমাদের বাংলাতে এমসিকিউ 15, ইংরেজিতে 15, জিকেতে 30। বুঝতে পারছো? এখন তোমাদের পাস মার্ক হলো তোমার কত, 5, 5, 10, তিনটা মিলে আবার পাওয়ার কথা 24। এখন কথা হলো রিটেনে পাস মার্ক হলো তোমার 10, দুইটা মিলে পাওয়া লাগে 22, তাহলে 24 + 22 ইকুয়াল কত, 36। ইকুয়াল কত, 36। এখন 36 পেলেই যে তোমার খাতাটা মোটামুটি তারা একটুখানি বলতে পারো যে তোমার খাতাটা তারা দেখবে। বুঝতে পারছো? এখন ঢাকা ইউনিভার্সিটি কিন্তু এই বছর একদম স্পষ্টভাবে উল্লেখ করে দিছে যে যতগুলো সিট তার চেয়ে 5 গুণ বেশি তারা খাতা দেখবে, কারণ এর বেশি খাতা দেখার প্রয়োজন নাই। দ্যাট মিনস তোমাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই তোমাকে কি করতে হবে, পাস মার্ক তোলার পাশাপাশি আরো কিছু মার্ক তুলতে হবে, যাতে তোমার রিটার্ন খাতাটা তারা দেখে। রিটার্ন খাতাটা যদি না দেখে তাহলে তোমার কিছু করতে পারবে না। তাহলে তোমার টার্গেট থাকবে অলওয়েজ 40, অলওয়েজ 40। এবং 40 পাওয়া খুব কঠিন কিছু না রে ভাই,
আসলে কঠিন কিছু না। দেখো তোমাদেরকে জাস্ট একটা জিনিস বলি, 40 তোমরা কিভাবে পাবা তোমাদেরকে একটু বলে দেই। এবং পাস মার্ক দরকার নাকি চান্স মার্ক দরকার, বেশি দাগায় আসবা নাকি কম দাগায় আসবা, সবকিছু বলবো, একটু অপেক্ষা করো, ঠিক আছে? এই মতবাদ আমার সাথে নুমানের না মিলতে পারে বা আদিলের না মিলতে পারে, এটা স্বাভাবিক। বাট তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো পাস মার্ক দরকার নাকি চান্স মার্ক দরকার। যেমন ধরো বাংলাতে তুমি তোমার কত কত আছে, 15টা আছে, ইংরেজিতে 15টা আছে, জিকেতে আছে 30টা। ওকে, ব্যবধানটা গড়ে দিবে কে? ব্যবধানটা গড়ে দিবে 30, কারণ এখানে মার্কস অনেক বেশি। ওকে, ধরো তুমি তোমার পরীক্ষাতে বাংলা 12টা পারো, দ্যাটস ফাইন, দাগানোর দরকার নাই। 12টা শিওর আছে, তোমার এখানে এক্সট্রা না জানা দাগার দরকার নাই। ইংরেজিতে কোনোভাবে তুমি 9টা দাগাইছো, 9টাই শিওর। যদি তুমি ভুলে দাগাও তাহলে ইংরেজিটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি, তুমি দাগাইও না। ওকে ফাইন, 12 আর 9 কত আছে? অলরেডি তোমার এখানে 21 আছে। তাহলে কত লাগে তোমার? আর লাগে হলো তোমার কত? 19। 40 পাইতে গেলে 19 লাগে, তাই না? আর কত লাগে? 19 লাগে। ওকে, পোলাপান সবাইকে জানায় দাও, যারা মিস করতেছে কিছুই করতে পারবে না। দেখো তাহলে তোমার এখানে আছে অলরেডি 30, লাগে কত তোমার? লাগে 19। এখন তুমি পারতেছো, স্পেসিফিক পারতেছো তোমার কয়টা? ধরো স্পেসিফিক একদম শিওর দিয়ে পারতেছো তুমি 18টা, আরো 12টা তোমার কাছে আছে। এখন তুমি 7 থেকে 8টা এমসিকিউ বা 5 থেকে 6টা এমসিকিউ, তুমি একটু কনফিউজড। 50% শিওর যে আমি 50% শিওর, বাকিটা আমি শিওর না যে এটা আসলে হবে কিনা। ঠিক আছে ভাই, বিশ্বাস করো আমি যে রিস্কটা নিয়েছিলাম আমার সম্পূর্ণ পার্সোনাল মতামত, তোমাদের মানে নাও মিলতে পারে, অন্য কোন টিচারের সাথে নাও মিলতে পারে। এখন তুমি 18টা তুমি দাগাইছো 100% শিওর, ঠিক আছে? অনেক টিচার বলে যে তুমি 18টা 100% শিওর দাগায় আসছো, তার মাঝে একটা ভুল যাবে। কেন ভুল যাবে? আমি যেটা দাগায় আসছি কেন ভুল যাবে? ভুল যাবে না। দেখো 18টা থেকে তুমি 50% শিওর আছো তুমি কয়টা? 6টা, ঠিক আছে? 50% শিওর আছে কয়টা? 6টা। তো 6টা দাগাইলে তাহলে 18 আর 6 কত হয়? 24। মনোযোগ দিয়ে শুনো, 18 আর 6 কত হয়? 24, ঠিক আছে? আচ্ছা না, 18 তো তুমি 6টা দাগাইছো, 6টা থেকে তোমার হয়েছে 2টা। কয়টা হয়েছে? 2টা, 4টা হয় নাই। মানে 50% উপরে শিওর তো তোমার অলরেডি দিছিলা, তুমি 2টা হয়েছে, 4টা হয় নাই। তাহলে তোমার মার্কস কত আসছে? 18 আর 2 20, আর 4টা যাওয়াতে মার্কস আসছে কত? 1 নাম্বার মাইনাস। তাহলে মাইনাস কত গেল? 1। মার্কস কত গেল? 19। 19 ভালো নাকি 18 ভালো? বিবেচনা তোমাদের, 19 ভালো নাকি 18 ভালো? আমার কোশ্চেন হলো এই জায়গাতে তোমরা কেন এরকম তাহলে করবা না? আমার কথা হলো 19 ভালো নাকি 18 ভালো? অফকোর্স 19 ভালো, 1 নাম্বারের জন্য 100-র উপরে সিরিয়াল চলে যায়। ভালো করে মনোযোগ দিয়ে শোনো, এখন রিয়েল লেখা লিখতেছি। তোমাদের দরকার চান্স মার্ক, নট পাস মার্ক, ঠিক আছে? দুইটা টার্ম তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে এভাবে বলি, দেখো দুইটা মার্ক, এক হলো চান্স মার্ক, এক হলো পাস মার্ক। পাস মার্ক কত? পাস মার্ক হলো 36, তুমি পাস করে ফেলছো। ইয়েস ইয়েস ইয়েস, আমি ঢাকা ইউনিভার্সিটি পাস করছি, ইয়েস ইয়েস আমি পাস করছি, সাবজেক্ট পাই নাই তো কি হয়েছে, আমি পাস করছি। লাভ হবে কোনো? এট দ্য এন্ড অফ দ্য ডে, এট দ্য এন্ড অফ দ্য ডে কোনো লাভ হবে? কিচ্ছু লাভ হবে না। কেউ তোমাকে জিজ্ঞেস করবে না যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় তুই পাস করছিলি কিনা। তোমাকে জিজ্ঞেস করবে বাবা তুমি কোথায় পড়াশোনা করো, তুমি বলতে পারবে না আমি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাতে পাস করছিলাম, কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাতে আমার সিট আসে নাই। এইভাবে তুমি বলতে পারবে না। তুমি কি বলবা? যে আমার হয় নাই, আমি এই কলেজে পড়ি বা এই ইউনিভার্সিটিতে পড়ি। এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি নিজেকে ঢাকা ইউনিভার্সিটির ট্যাগ তুমি লাগাইতে পারবা না। বুঝতে পারছো? ভালো করে বুঝো, পাস মার্ক আর চান্স মার্ক সম্পূর্ণ আলাদা ব্যাপার। পাস মার্ক 40-এ পাওয়া যায়, চান্স মার্ক পাইতে গেলে 42-43 পাইতে হয়। এখন এই জায়গাতে একটুখানি রিস্ক নেওয়া লাগে। রিস্ক হ্যাঁ তো ইশক হ্যাঁ। যখন তুমি মনে করবা, পরীক্ষা দিয়ে যখন তুমি মনে করবা যে আমি যতগুলো পারি আমার সর্বোচ্চ দেওয়ার পরে আমার মার্কস আসতেছে 60 থেকে 36 থেকে 38, ঠিক আছে? 36 থেকে 38। এখন যদি আমি আর কয়েকটা দাগাই তাহলে আমার হইলে হইতে পারে, আর 60 থেকে 36 যদি 1-2 মার্কস চলে যায় তাহলে আমার হবে না। তখন আমি যেটা করছিলাম, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, আমি কি করছিলাম? আমি রিস্ক নিয়েছিলাম। যেগুলো আমি 50%-এর উপরে 60-70% শিওর ছিলাম ওইগুলো আমি দাগায় আসছি। বিশ্বাস করো আমার মার্কস মানে ওইরকম ভাবে মিস যায় নাই। এখন জিকে যে পার্টটা, এই পার্টটাতে তুমি যদি একটুখানি শিওর মানে কনফিউশন যদি দাগায় আসো, তুমি যদি 8টা দাগায় আসো, বিশ্বাস করো তোমার 3টা এমসিকিউ হবে। 5টা যদি ভুলও যায় তোমার 3টা এমসিকিউ হবে। ইংরেজিটা খুব কঠিন, বাংলাটা তুমি যদি নাও পারো বাদ দাও, কিন্তু জিকেটা তোমার কি অপশনগুলো সিমিলার, একদম কাছাকাছি বোঝা যায়, এবং জিকেটা তুমি পারবা। তুমি জিকেতে চেষ্টা করে এসো 28 থেকে 29টা দাগানোর জন্য, বা মিনিমাম 28টা দাগানোর জন্য। যদি 50%-এর উপরে শিওর তোমার মনে হয়, 20টা তো তুমি পারবাই, নিশ্চিত থাকো। যে লোকটা 2 মাস 3 মাস পড়াশোনা করছে সে 20টা পারবেই, বিশ্বাস করে সে পারবে। এবং সে একবার হলো রিডিং করছে, সে এরকমটা পারবে। এখন
তুমি এতগুলা জাগানোর পরে ধরো তোমার আবার বলতেছি 20 তুমি পাইবা, 28টা দাগায় আসছো, তোমার 3টা ভুল গেছে, 5টা ভুল গেছে, 3টা হইছে, তাহলে 20 আর 3 23, 20 আর 3 কত 23, 5 জন্য চলে যাবে 1.25, তাইলে তোমার মার্কস থাকবে 21.75। ঠিক আছে, 20 ভালো নাকি 21.75 ভালো? ভাই বলো 20 ভালো নাকি 21.75 ভালো? আমি সবসময় এইটা আমি রিয়েলাইজ করি এবং এইটা আমার স্টুডেন্টদেরকে বলি। যদি তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে মনে করো যে ভাই আমার পাস মার্ক উঠতেছে, আমার চান্স মার্ক হচ্ছে না, তাহলে তুমি রিস্কটা নাও। তুমি আরেকটা জিনিস মনে রাখো, আরেকটা জিনিস হইলো রিটার্নের ক্ষেত্রে, এটা রিটার্নের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। প্রথমত, ভাইয়া আমি পারি না এই জন্য আমি দাগিয়ে আসিনি, ভাইয়া আমি পারি না এই জন্য আমি খাতা রেখে আসছি। ভাইয়া তুমি শুনো, তোমার খাতা যদি খালি থাকে, সাদা থাকে, তোমাকে মার্কস কোথা থেকে দিবে টিচার? মার্কস দেওয়ার মতো কিছু লেখা আছে তোমার খাতায়? কিচ্ছু লেখা নাই। কিন্তু টিচারটা দেখলো যে তুমি অলরেডি 20 পাইছো, তোমার খাতাটাতে লেখা আছে, তুমি পরিশ্রম করছো, তোমার একটু ভুল হয়েছে, একটু হলে সঠিক আছে, তাই তোমাকে একটা মার্কস দিবে। সে বিবেচনা রাখার মতো খাতাটাতে লেখা থাকলে একটা মার্কস তোমাকে দিবে। যদি একটা মার্কস না দেওয়ার মতো খাতাই খালি থাকে, তোমার মার্কস কোথা থেকে দিবে? এই জন্য আমি সবসময় বলে আসি, তোমার রিটার্নে মার্কস হলো তোমার 40, তুমি পারো না, ওকে ইটস ফাইন। তোমাকে একটা কোয়েশ্চেন আসছে, ধরো তোমার সেন্টেন্স মেকিং আসছে, আদিল এটা ভালো বুঝাইতে পারবে তোমাদেরকে। সেন্টেন্স মেকিং আসছে, ধরো কমপ্লিমেন্ট, তুমি কমপ্লিমেন্ট ওয়ার্ড দিয়ে পারতেছো না, তুমি খাতায় লিখে দিয়ে আসবা আই হ্যাভ দ্য কমপ্লিমেন্ট, তুমি লিখে দিয়ে আসো, প্যারা নাই তো। তোমার রিটার্ন খাতাতে ধরো অ্যান্সার ভুল আসছে, তুমি সোনা বন্ধুর গান লিখে আসছো, এখন তোমার নামে কি কারো মামলা দিবে? ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ তোমার নামে মামলা দিবে? দিবে না। তোমার খাতাকে ছিঁড়ে ফেলবে? ছিঁড়বে না। কি করবে? সর্বোচ্চ একটা ক্রস দিয়ে চলে যাবে। বুঝো নাই? তুমি চেষ্টা করো, তুমি যদি খাতায় খালি রেখে আসো, তাহলে তোমার মার্কস কোথা থেকে দিবে? বুঝো নাই? আমি তোমাদেরকে বারে বারে বলতেছি, আমার স্টুডেন্টদেরকে বলি, তোমরা পাস মার্ক না দেখে তোমরা সবসময় চান্স মার্ক দেখবা। তোমার পাস করা ফ্যাক্ট না, তোমার চান্স পাওয়া ফ্যাক্ট। বুঝতে পারছো? পাস আর চান্স, এই দুইটা ওয়ার্ড সবসময় মাথায় মনে রেখো। পাস আর চান্স, পাস মার্ক 36 পাওয়া যায়, বুঝতে পারছো? আর চান্স মার্ক পাইতে গেলে 42-40 মার্কস পাওয়া লাগে। এই জিনিসটা ভাই সবসময় মনে রেখো। এখন কথা হয়ে গেছে, ভাই আমি রিস্ক নিব, কখন রিস্ক নিব? ভাই আমি একটা পারি না, আমি দাগায় চলে আসছি, তা তো তোমার ভুল হবেই। আমি তোমাকে যেগুলো পারো না এগুলো দাগাইতে বলছি না, যেটা তোমার 50%-এর উপরে বা মনে হয় যেটা আমি পড়ছিলাম এটাই হইতে পারে, ওইটা তুমি দাগায় আসো। আমি কি তোমাকে একবারও বলে না তুমি 30টায় দাগাও। আমি তোমাকে কয়টা বলছি? তুমি 28টা 29টা দাগাও, তুমি 27টা দাগাও। ঠিক আছে, একদম 100% হওয়ার পরে যেগুলো লাগবে ওইগুলো তুমি দাগায় আসো। বাট প্লিজ খাতাটা তুমি খালি রেখে আসো রিটার্নের ক্ষেত্রে, তুমি খাতাটা দাগায় লিখে আসো। এরপরে চলে আসো পিন পয়েন্ট সাইলেন্ট খাতা এক্সপেল করা। তুমি ক্লাসের মাঝে অতিরিক্ত চিল্লায় কথা বলা, এই আমাকে দেখা, এই দেখা, এই আপু এটা কি হয়েছে, ভাইয়া প্লিজ দেখান না দেখান না, এরকমটা বললে তাহলে তো তোমার টিচাররা খাতা নিবেই। এখন দেখা গেছে আমি পার্সোনাল পরীক্ষা হলে আমি টুকটাক পারি, আমি এভাবে তাকাইছি, আমি এভাবে বসছি, আমার প্রথম 2টা বেঞ্চ পরে আরেকটা আমার সেম সেট মিলবে, আমি এভাবে তাকায় ওই সেটে কি হয়েছে আমি খাতা আমি টুকটাক দেখতে পারি। এখন তুমি যদি এইটা করো তাহলে তোমাকে কেউ মারবে না, এটা অসুবিধা পাই, এটা দরকার নাই। ঠিক আছে, মানে তাও তোমার যদি মনে হয় যে তুমি পারতেছো না, করতে পারো, প্যারা নাই তো। ঠিক আছে, করতে পারো, প্যারা নাই তো। ভাই বাচ্চারা, চান্স মার্ক পাস মার্কের ব্যাপারটা সব সময় মাথায় রাখো প্লিজ। পাস মার্ক না, তুমি বলতে পারবে না আমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় পাস করছিলাম, তখন মানুষ ঠাস করে তোমাকে জিজ্ঞেস করে পাস করছো, আরে বাবা তোমার সাবজেক্ট কি, তখন তুমি বলতে পারবে না, লজ্জা পাবা আরো। বুঝতে পারছো? এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি যদি বলো যে আমি চান্স পাইছি, এইটাই আসলে সার্থকতা। ভাই রিস্ক নিতে হবে বলতে, রিস্ক তুমি পারলে নিও, না পারলে রিস্ক নিও না, না পারলে রিস্ক নিলে তো আরো ফেল করবে আরো। তোমার যেগুলো তুমি দেখতেছো তুমি পারতেছো, তুমি কোন সময় পড়ছো, ওইগুলোতে রিস্ক নিও। আর যেগুলো তুমি ধরোই না কোনোদিন, তাহলে তোমার রিস্ক নিলে কোন লাভ হবে? আর একটা কথা, ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন পরীক্ষায় খাতা ওইরকম ভাবে ফেল করায় না। রিটেন পরীক্ষায় খাতা ওইরকম ভাবে ফেল করে না, তুমি লিখে আসো তোমাকে মার্কস দিবে। বুঝতে পারছো? তুমি লিখে আসো তোমাকে মার্কস দিবে। যেমন আমার পরীক্ষাতে, আমার সময় ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাতে, আদিল মনে আছে কিনা তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করার সময়, আমার সময় ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাতে প্রশ্ন আসছিল হলো তোমার ঢাকা ইউনিভার্সিটির লোগোটা আছে না, এই লোগোটা, এই আমি তো বইটা আঁকতে পারি না, বইটা আঁকলে তোমার আগে যেতাম। আমার সময় ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আসছিল যে নিম্নের চিত্র সম্পর্কে লিখো, চিত্র সম্পর্কে লিখো। এখন আমরা কি জীবনে পড়ছি কোনোদিন এত কঠিন রিটার্ন আসবে? এরপরে ট্রান্সলেশন আসছিল সেপ্টেম্বর অন যশোর রোড, গিনেসবার্গের কবিতা, সেপ্টেম্বর অন যশোর রোড। ঠিক আছে, মিলিয়নস অফ ফাদার্স আর ডাইড, মিলিয়নস অফ মাদার আর একটা আছে না কবিতাটা, মানে জীবনে কোনোদিন ট্রান্সলেশন তো মানে দূরের কথা, এই আর একটা কবিতা আমি পড়ি না, তাহলে এটা আমি কিভাবে লিখবো? তাও লিখে দিয়ে আসছিলাম, লক্ষাধিক বাবা মারা গেছে, লক্ষাধিক বোন সম্ভ্রম হারাইছে, লক্ষাধিক ভাই ফ্যামিলি হারাইছে, লিখে দিয়ে আসছিলাম।
এট দ্য এন্ড অফ দ্য ডে কত দেখো, আমি 40 থেকে ঠিকই 23 থেকে 25 পাইছিলাম। আমি উল্টাপাল্টা লিখে দিয়ে আসছি, বাট ঠিকই মার্কস পাইছি, কারণ আমার খাতায় লেখা ছিল। তারা মার্কস দিতে পারছে, খাতা যদি খালি থাকে মার্কস কোথা থেকে দিবে? বুঝো নাই? এই যে দেখো একটা আমাদের সময় চিত্র চলে আসছিল, এটা সম্পর্কে লিখো। আমি কি লিখছিলাম? আমি লোগোটা সম্পর্কে লিখছিলাম, যে এটা এত সালে একবার হয়েছে, এটা এত সালে একবার হয়েছে, সমরজিৎ চৌধুরীর আধুনিক লেটেস্টটা 1971 সালে পরে চেঞ্জ হয় নাই। ঠিক আছে, আমি ভিতরে তোমার দিয়ে প্রদীপ দ্বারা কি বুঝায়, বই দ্বারা কি বুঝায়, চোখটা দ্বারা কি বুঝায়, ভিতরে অ আ ক খ লেখা আছে, এটা দ্বারা কি বুঝায়, আমি এগুলো লিখে দিয়েছিলাম। এরপরে অন্য কাউকে লেখা দিয়ে আসছে ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে, এত সালে প্রতিষ্ঠা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, সবারই কিন্তু মার্কস দিছে। কিভাবে? আমি মিথ্যা কথা বলতেছি না, কিভাবে দেখো। আমার বন্ধু নাম হলো তোমার তাওহিদ, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার দিন পর্যন্ত জলজি পড়ছে, মেডিকেলের প্রেশান ছিল, সে বর্তমানে উসমানগলি মেডিকেল আছে সিলেটে। বুঝতে পারছো? ও রিটার্নে পাইছিল 35, একদম মানে ফটোকপির মতো লেখা, এত সুন্দর লেখা ওর। ও রিটার্নে পাইছিল 35, আমি পাইছিলাম 23। আমি জিজ্ঞেস করছি তাওহিদ তুমি এটা কি লিখছিলে? পর বছর আমি ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে যা যা লিখছি তা জানতাম। 234 একর সলিমুল্লাহ জমি দিছে, এই কারণে এই কারণে হয়েছে, এই কারণে হয়েছে, আমি এটা লিখে দিয়ে আসছি। মার্কস তো সে ঠিকই পাইছে, নাহলে 35 কিভাবে পাইছে? কথা হইলো রিটার্নে তুমি লিখতে হবে, যদি নাই লিখো তোমাকে মার্কস কোথা থেকে দিবে? বুঝো নাই? অলওয়েজ পাস মার্ক চান্স মার্ক ইয়ে রাখবা। আর একটা কথা, এটা সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত। যেমন আমার বড় ভাই, মানে সে বর্তমানে এলএলবি এলএলএম কমপ্লিট করছে এশিয়া প্যাসিফিক থেকে, সে বর্তমানে বার কাউন্সিল দিয়েছে, ইন্টারভিউ রেজাল্ট দিব কয়েকদিন পরে। আমার বড় ভাই সাজাদকে বলে যেগুলো পারস না এগুলো দাগানো যাবে না, যেগুলো পারস না এগুলো দাগানো যাবে না। আমার বড় ভাই আমার ভাইকে অ্যান্সার দিছে, আমি আমার কথা আমি তার শেয়ার করছি। এখন চিন্তা ভাবনা তার, সে কি ডিসিশন নিবে নাকি না নিবে। সেক্ষেত্রে তোমাকে অনেক টিচার, যেমন আমার সাথে আদিলের নাম মিলতে পারে, নোমানের নাম মিলতে পারে, তো তারা তোমাদের পার্সোনাল মতামত দিবে, আমি আমার মতামত দিছি। তোমার যদি মনে হয় যে এইটা আমি নিব ওইটা আমি নিব না, দ্যাটস ইউর চয়েস, কিন্তু অবশ্যই যেটা তোমার জন্য ভালো হয় অবশ্যই তোমার সেটা। তোমার পরীক্ষার হলে কি ভালো হবে না না হবে এটা তোমার চেয়ে ভালো কেউ জানে না। দ্যাটস ওয়াই এই জিনিসটা তুমি ইয়ে করো। ভাইয়া এক্সাম বেসে এক্সাম দিলে তো ভালো হয় অনেক, যদি ভালো হয় তাহলে তোমার মোটিভেশন তো আকাশে উঠে গেছে, তোমার পরীক্ষা আরো বেশি ভালো হবে। কঠিন প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়ে তুমি ভালো করতেছো, ঢাকা ইউনিভার্সিটি তুমি স্ট্যান্ড করবা মিয়া, এত প্যারানো কেন? আমার কমেন্ট আটকে গেছে কেন? ইংরেজিটা রিস্ক নিও না প্লিজ, ইংরেজিটা রিস্ক নিয়ে না, ফেল করবা, কারণ ইংরেজি সহজে হয় না। আদিল আমাদের সবার প্রিয়, ছোট হবে কেন? ভাইয়ার এক্সপ্রেশন, আমি এক্সপ্রেশন এত কিছু জানি না, বাট এগুলাই সঠিক। রিক্স নিয়ে রিক্সা নিয়ে নাও, রিক্সা নিয়ে চালা, দেখ তোরে কি পাত্তা দেয় কিনা। পাস, আচ্ছা পাস করলে কি ফেল করবে নাকি সবার টাকার তো চান্স পাওয়া? ভাই এটা একটা কথা, সেম কথা, এই যে কাব্য যে কথাটা বলছেন, লোপা যে কথাটা বলছে, পাস ফেল ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো চান্স পাওয়া, বুঝো নাই? তুমি বলতে পারো আমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাতে পাস করছি, পাস করার সাথে তোমাকে সাবজেক্ট জিজ্ঞাসা হয়, তুমি কি উত্তর দিবা? কিছু করার নাই। এরকম এরকম আমি আমার 500 জনের খাতাও দেখতে পারি না, চশমারা দেখবা না, নিজের মতো করে পরীক্ষা দিবা। আমি আমার লাইফে সবগুলা পরীক্ষা আমি দেখা দিয়ে করে লিখছি। ঠিক আছে, আমার ক্লাস 10-এর আমি তোমাদেরকে নিজের 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 একটু পচাই, বুঝতে পারছো? নিজের একটু পচাই। তার পাশাপাশি একটা কথা বলি, আমি কিছু মনে করো না কেউ, আমি ক্লাস 10-এর টেস্ট পরীক্ষার সময়, ক্লাস 10-এর টেস্ট পরীক্ষার সময়, না টেস্ট না, টেস্টে তো বেশি ঝামেলা করছিল, প্রি টেস্ট পরীক্ষার সময় আমাদের টোটাল পরীক্ষা হতো 13টা, শারীরিক শিক্ষা, আইসিটি, কর্ম, জীবনমুখী শিক্ষা সহ 13টা পরীক্ষাতে 12টা পরীক্ষার দিন আমার খাতা নিছে ম্যাডামরা। ঠিক আছে, 12টা পরীক্ষার দিন আমার খাতা নিছে জাস্ট দেখা দেখি করার জন্য, দুষ্টামি করার জন্য। একটা পরীক্ষাতে খাতা নেয় নাই, ওই পরীক্ষাটা ছিল আইসিটি, ওই পরীক্ষা ছিল আইসিটি, একটা পরীক্ষার দিন খাতা নেয় নাই, ওই দিন ছিল মাত্র 25টা এমসিকিউ। ওই দিন আমি একদম ভদ্র হয়ে গেছিলাম জাস্ট বিকজ অফ ওই দিন ক্লাসে একজন ম্যাডাম গার্ড দিছিল, উনি নতুন আসছিল এবং দেখতে অনেক সুন্দর ছিল। আমি ম্যাডাম সংবিধির কারণে ম্যাডামের নামটা উচ্চারণ করতেছি না, কারণ আমার লিস্টে আমার অনেক টিচার আছে, স্যাররা আছে, স্যার দেখে ফেলে সমস্যা। ঠিক আছে, ওই ম্যাম আসছিল, জাস্ট ওই ম্যামের চোখের সামনে ভালো থাকার জন্য আমি ওই দিন কোনো দুষ্টামি করে নাই। আইসিটি পরীক্ষার দিন আমার খাতা ওই দিন নেয় নাই, নাহলে ওই দিনও খাতা নিত। আমি আমার লাইফে অনেক দুষ্টামি করতে ভাই, যতটা ভালো আমার ভাবো ততটা ভালো আমি না। ঠিক আছে, তো এই হলো ফ্যাক্ট। তো যারা পড়াশোনা মানে দেখতে পারো না, দেখবা না, যেমন আমার বন্ধু পরশ, ও দেখতেও পারে না দেখাতেও পারে না। তো সেম, যেমন আমি, তুই আমার কাছে দেখবি, নে খাতা দিয়ে দিব, আমাকে দেখাবি, তুই খালি একটু একটু ধর, 1 মিনিট তোর পুরো খাতা আমি স্ক্যান করে ফেলবো। এটা অনেকে পারে না, দরকার নাই। আর ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিন রিস্ক নেওয়ার দরকার নাই, কারণ যদি খাতা নিয়ে নেই, বাংলা জায়গায় ইংলিশ, ইংলিশের জায়গায় বাংলা বলতে, হ্যাঁ বল,
ফেল। এটা তো সহজ, এটা তো ছোট মানুষ জানে রে। আচ্ছা এটা তাহলে একটা রিলেভেন্ট কাহিনী দিয়ে বুঝাচ্ছি। ধরো তোমাদের কলামটা এভাবে থাকবে, সর্বপ্রথম থাকবে বাংলা, ঠিক আছে? এরপরে কিভাবে তোমার যে অ্যান্সার করবে এটা পর্যন্ত বলে দিচ্ছি, দাঁড়াও। এরপর হলো তোমার কি কলামটা থাকবে ইংরেজি, আর জিকের জন্য থাকবে 2টা কলাম। বুঝতে পারছো? সাধারণ জ্ঞান বা জিকের জন্য থাকবে 2টা কলাম, 15টা করে, প্রত্যেকটা কলামে 15টা করে এমসিকিউ থাকে। এখন কথা হলো বাংলার জায়গায় ইংরেজি, ইংরেজির জায়গায় বাংলা, এটা তুমি দাগাইছো কিনা, যদি হয় তাহলে ভুল হবে কিনা। আরে ভাই বাংলার উত্তর হচ্ছে 3, ইংরেজির উত্তর হচ্ছে 1, বাংলার উত্তর হচ্ছে 1, ইংরেজির উত্তর হচ্ছে 4, ঠিক আছে? এরপরে 3-এর বাংলার উত্তর হচ্ছে 2, 4-এর বাংলার উত্তর হচ্ছে 3। এখন কথা হইলো গেছেরা, খাতা দেখবো, দেখবো ওএমআর মেশিন। খাতা কে দেখবে? খাতা দেখবে ওএমআর মেশিন। ব্যাপারটা কি এরকম যে খাতা একজন মানুষ দেখবে, হাতে পায়ে ধরে, স্যার স্যার আপনার দুটো পায়ে ধরে, স্যার আমার এটা ভুলে গেছে, এই জায়গাটা এই যেটা স্যার কষ্ট করে মিলাই পড়েন, রিকোয়েস্ট করতে পারবা? খাতাতে দেখবো ওএমআর মেশিন। হয়তো রোবট, ওর কি বুঝে? ওর কি কোনো বিবেক আছে? ওর কি কোনো মনুষ্যত্ব আছে? ও তো একটা অমানুষ, বুঝতে নাই? ও তো একটা অমানুষ। তাহলে ও কি করবে? ও কি বুঝতে পারবে? তাহলে সেই জায়গায় কি করবা? এই ভুলগুলা কইরা আইসো না, এইগুলো নো মার্সি, কোনো কিচ্ছু করার নাই, একটু মানে মানে কোনো ধরনের কোনো সুযোগই নাই। বুঝতে পারছো? এই জিনিসগুলো করবা। এখন চলে আসো ভাইয়া, অ্যান্সার কোনটা আগে করব? ভাইয়া অ্যান্সার কোনটা আগে করব? টাইম কেমনে বাঁচাবো? তোমাদের 45 প্লাস 45 মিনিট হইলো তোমার সময়। বুঝতে পারছো? 45 প্লাস 45 মিনিট, প্রিলির জন্য 45 বা এমসিকিউর জন্য 45, রিটেনের জন্য 45। ওকে, এমসিকিউ, রিটেন। এখন অনেক পরীক্ষার হলে যারা গার্ড পড়ে তাদের মনটা হয় উদার, তাদের মনটা হয় পানির মতো পরিষ্কার। তারা কি করে? 45 মিনিটের আগে যদি কেউ পরীক্ষা শুরু করে, মানে শেষ করে, তাহলে রিটেন তার লেখার জন্য সুযোগ দেয়। বুঝতে পারছো? যে বাচ্চারা যাদের শুরু শেষ হয়েছে তোমরা রিটেন শুরু করতে পারো। আবার অনেকে আছে পাথরের মতো কঠিন, বুঝতে পারছো, চুনের মতো মানে চুলকায়, ঠিক আছে? এই লোকগুলা তোমাদেরকে অ্যান্সার দিবে না, তোমরা 45 মিনিট পরে শুরু করতে হবে। সেক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করতে পারো। তো আমার পরীক্ষার হলে যিনি পড়ছিল উনি খুব সম্ভবত মানে দিছিল, অনুমতি দিছিল লেখার জন্য। তো তোমরা কেমনে টাইম বাঁচাবা? ফোকাস ফোকাস ফোকাস, কানাইয়া ফোকাস। দেখো টাইম কেমনে বাঁচাবা। আমার এমসিকিউর মার্কস ছিল 15 15 30 ডি ইউনিটের পরীক্ষার দিন। তো আমার প্রথম থেকেই আমি একদম টার্গেট করে গেছি যে সর্বপ্রথম অ্যান্সার করবো আমি জিকে। কারণ কি? আমার স্ট্রং জোন জিকে। তোমার স্ট্রং জোন যদি ইংরেজি হয় তুমি ইংরেজি দাগাও, স্ট্রং জোন যদি বাংলা হয় তুমি বাংলা দাগাও, কোনো প্যারা নাই। তোমাকে কেউ বলবে না এই বাংলা রেখে ইংরেজি দাগাইস না, ইংরেজি রেখে জিকে দাগাইস না, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। পেপার তোমার কাছে আছে, কলম তোমার কাছে আছে, অ্যান্সারও কি তোমাকেই করতে হবে। তো আমি চিন্তা করছিলাম যে এইভাবে দেখাবো। বাংলা আমার 15টা এমসিকিউ, 15টা এমসিকিউ আমি 6 থেকে 7 মিনিটে দেখাবো। মনোযোগ দিয়ে শুনো, বাংলা আমার 15টা এমসিকিউ, 15টা এমসিকিউ আমি 6 থেকে 7 মিনিটে দেখাবো। জিকে আমার 30টা এমসিকিউ, এটাতে সর্বোচ্চ আমি 10 মিনিট নিব। বুঝতে পারছো? কারণ এটা আমার স্ট্রং জোন। আমি এক টাকাইলে মানে এক্স মানে ন্যানো সেকেন্ড আমি বুঝে পেতে পারবো 4টা অপশনে কি লেখছে এবং আমার অ্যান্সারটা কোন অপশনে আছে, গতে না খতে। 10 মিনিট আমি দাগাবো। তাহলে 10 আর 7 17, আর ইংরেজিটা আমি বেশি সময় নিছিলাম যেহেতু আমি দুর্বল ছিলাম। ইংরেজিটা আমি ধরছি একদম 15 মিনিট, যে আমি পইরা অক্ষর টু অক্ষর KNOW মানে নো তো জানা, এইভাবে পর্যন্ত আমি পড়বো, তারপর আমি অ্যান্সার করবো। তা 15 15 আর 7 22, 22 আর 10 32, তাহলে টাইম আমার কত মিনিট বাঁচলো? 13 মিনিট। এই 13 মিনিট আমি কোথায় দিব? রিটেনে দিব। এরকম একটা প্রিপারেশন নিয়ে যায় যারা করছো, যারা ভালো করে, আমি আজকে কোনো নাম নিব না, যারা ভালো করে প্রিপারেশন নিছো, তোমরা কি করবা? এরকম একটা প্রিপারেশন নিয়ে যাও যে আমি 45 মিনিট থেকে মিনিমাম 10টা মিনিট আমি বাঁচাই আমি রিটেনটা লিখবো, সুন্দর করে লিখবো। বুঝতে পারছো? এই জিনিসটা তোমরা একটু ফলো করো প্লিজ। যে জিনিসটা সর্বপ্রথম পারো, স্ট্রং জোন যেটা, এই জিনিসটা অ্যান্সার করো। যেটা তোমার উইক জোন, এই দিকে তুমি যদি তাকাও, বিশ্বাস করো তোমার মোটিভেশন ওইখানেই শেষ, তোমার মন ওইখানে ভেঙে যাবে যে আমি কিছুই পারতেছি না। কিন্তু যেটা তোমার স্ট্রং জোন, এইটা যদি তুমি দাগানো শুরু করো, তাহলে তুমি দেখবা যে ইয়েস ইয়েস, আরে আমি পারতেছি, আরে আমার চান্স হয়ে যাবে, একটা আলাদা একটা মোটিভেশনে কাজ করবে। এটা একটা বাস্তব উদাহরণ দিই। আমার এক সিনিয়র ভাই আছে, নাম বলবো না, উনি 2 বছর 3 বছর ধরে পড়াশোনা করতেছে। উনি বিসিএস এর পরীক্ষায় বসে বা কোনো পরীক্ষায় বসে, প্রথম কয়েকটা না পারলে ওনার মনটা ভেঙে যায়। প্রথম কয়েকটা না পারলে উনি বলে আহা হায় আমার দ্বারা আর হবে না, ওনার মনটা ভেঙে যায়, বাকিগুলো অ্যান্সার করতে পারে না, মানে পারাগুলো ভুল করে দিয়ে আসে। কিন্তু আমার এক বড় ভাই আছে, এক বন্ধু আছে ইংলিশ ডিপার্টমেন্টের, 49তম বিসিএস লাগাই ফেলছে। এই ছেলের এখন স্টিল অনার্সের রেজাল্ট দেয় নাই, সে 49তম বিসিএস এর ক্যাডার, 3 মাস পরে সে জয়েনিং করবে, 9 গ্রেডের বেতন।
কনফিডেন্স 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 মানে অনেক কিছু করে ফেলতে পারে। পরীক্ষার হলে যাইবা, সারা জীবন পরীক্ষা দিয়ে আসছো, বোর্ডে, স্কুলে, কলেজে বা জেলায় পরীক্ষা দিয়ে আসছো, এই প্রথম পরীক্ষা দিবা যে তুমি প্রথম মানে যে চাট গায়ে আসো সে এখানে তুমি বইঙ্গা টিঙ্গা কোনো ফ্যাক্ট না, তুমি চাট গায়ের একজন, তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটি বসে পরীক্ষা দিছো, তুমি জানো না তোমার সাথে যে পরীক্ষা দিচ্ছে সে ফেনীর, সে নোয়াখালীর, সে বরিশালীর। ঢাকায় যারা পরীক্ষা দিবা, যেমন আমার সাথে যে মেয়েটা পরীক্ষা দিয়েছিল মেডিকেলে, ওই মেয়ের বাড়ি ছিল কোথায় না জানো, তোমার যে হুনুলুলুতে, বাংলাদেশের একদম প্রত্যন্ত একটা জায়গা হনুলুলু, এটা হনুলুলু না, ধরো পঞ্চগড়ে, ঠিক আছে। আমার চট্টগ্রাম ইউনিভার্সিটি যে ছেলেটা আমার সাথে পরীক্ষা দিছে, ওই ছেলের বাড়ি খুলনাতে, সে আমি জানি না তার বাড়ি খুলনাতে কোথায়। আমি জন্মের পরে এই 45 জন পরীক্ষা দিছে, তাদের ফেসটা আমি কোনোদিন দেখি নাই। তুমি চিনবা না কাউকে, তুমি যদি গিয়ে হাই হাই রে আমি তো কাউকে চিনি না, আল্লাহ গো আমার হবে না গো, আল্লাহ আমি কি করবো, আমাকে খায় ফেলবে, যদি এরকম চিন্তা ভাবনা রাখো তাহলে হবে না, তুমি ভয় পেয়ে শেষ হয়ে যাবা। তুমি যদি মনে করো ইয়েস আমার হবে, কে আছে নাকি না আছে দেখার বিষয় না, আমি আমারটা দেখাই দিব, আমি যদি চান্স না পাই পৃথিবীর কেউ চান্স পাবে না, এইরকম কনফিডেন্স যদি রাখতে পারো তাহলে দেখবে যে অবশ্যই তোমার চান্স হবে, মানে তুমি ওইখানে জিতে যাবা। বাকিগুলা মনে না পড়লে তোমার মাইন্ড তোমার জোর করে মনে করাবে, মনে পড়বে না মানে পড়তেই হবে, এরকম কনফিডেন্স গুলো বুস্ট আপ করে রাখবা, টাইম বাঁচাবা, ঠিক আছে, খাতাগুলা রিটার্ন খাতাগুলা লিখে আসবা, এইভাবে তুমি লেখা লিখলে তোমার মোটামুটি চান্স হবে, এটা আমরা কি করতে পারি, একটা অ্যাসিওরেন্স তোমাকে দিতে পারি, বুঝতে পারছো। এরপরে দেখি এই আদিল তোমার ইয়ে করতেছে, তোমার কি বলে প্রশংসা করতেছে। হ্যাঁ আজকে ইংরেজি ক্লাস একটু পরেই হবে। হ্যাঁ ভাইয়া 30 মিনিটে এমসিকিউ শেষ করলে কি বাকি 15 মিনিট, এটা ডিপেন্ডস, টিচারদের উপর ডিপেন্ডস করে। যেমন আমার পরীক্ষা হলে যে স্যারটা পড়ছিল সে অনেক ভালো ছিল, উনি আমাকে অনুমতি দিছিল। তোমার পরীক্ষা ডিপেন্ডস, মানে স্যার যদি ভালো হয় তাহলে দিবে, আর যদি উনি রকচট হয়, ফ্যামিলিতে বউর সাথে ঝগড়া করে আসে, দিবে না, বুঝো নাই। দুইটার জন্য প্রিপারেশন নিয়ে যাবা। ওকে দোয়া করো পরীক্ষার যিনি গার্ডে পড়বে ওনার যাতে মনটা ভালো হয়, তাহলে মোটামুটি কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আরেকটা কথা, তোমাদের পরীক্ষার হলে গড়ি থাকবে কিনা এইটার কোনো নিশ্চয়তা নাই, বুঝতে পারছো। অনেকগুলা পরীক্ষার হলে গড়ি থাকে, অনেকগুলা পরীক্ষার হলে গড়ি থাকে না। যাদের পরীক্ষার হলে গড়ি থাকে তারা তো ভালো, আর যাদের পরীক্ষার হলে গড়ি থাকে না তারা প্লিজ একটা জিনিস মাথায় রেখো, একটা জিনিস অবশ্যই মাথায় রেখো, ঠিক আছে, যে আমাকে সময়গুলা এইভাবে এইভাবে ইয়ে করতে হবে, সময় সম্পর্কে ভালো ধারণা রাখো। অথবা খুবই বিনয়ের সাথে স্যারকে জিজ্ঞেস করো, স্যার আর কত মিনিট বাকি আছে, স্যার কত মিনিট হয়েছে, ঠিক আছে, এইভাবে জিজ্ঞেস করো, স্যার আর কয় মিনিট বাকি আছে স্যার বলেন, নাহলে কিন্তু হইবে না স্যার, হইতেছে না, এইভাবে না, ঠিক আছে। তাহলে দেখবো যে স্যার তোমাকে বলবে না, উল্টাপাল্টা সময় বলবে, বুঝতে পারছো। যেমন আমার সাথে আমার কাছে কয়েকটা মেয়ে বলে না, ওই দিন এক মেয়ে বলছিল না যে বলছেন ওইটা দাগাইছেন ওইটা কেমনে কি, বুঝো না, এভাবে না, মানে ভদ্রতার সাথে, মানে ভালোবাসার সাথে এমন ভাবে বলো স্যার যাতে তোমার প্রতি পয়টা যায় তোমার বয়স শুনে, এভাবে জিজ্ঞেস করবা। ঘড়ি থাকাটা অনেক বড় একটা ফ্যাক্ট। আর কিন্তু ঘড়ি কিন্তু নিতে দিবে না, আর ফোন টোন যেগুলো আছে এগুলো নিও না, আর ফোন সাথে নিয়ে আইসো। পরীক্ষার সামনে প্রত্যেকটাই তোমার ছাত্র দলের বুথ বসবে, শিবিরের বুথ বসবে, প্রত্যেকটা জেলা শহরের বুথ থাকে, ওরা কি করে টোকেন সিস্টেম দিয়ে দিয়ে ফোন রাখে, আবার পরীক্ষার পরে নিয়ে যেতে পারবা। এবং আশেপাশে অনেকগুলো ভলান্টিয়ার আছে যাদের তোমাদের সমস্যাগুলো ইয়ে করার চেষ্টা করে, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন থাকলে করো। আর কি কোনো কিছু বাকি আছে? মোটিভেশন কি দিলাম, 5 মার্ক, চান্স মার্ক, দাগানো টাগানো, পরীক্ষার হলের অবস্থা। আচ্ছা কখন যাবা পরীক্ষার হলে, তোমার দূরত্বের উপর ডিপেন্ডস করে। যেমন ধরো আগামীকালকে তো সিট দিবে, তুমি পরীক্ষার জন্য মিরপুরে তোমার আত্মীয়র বাসায় আসছো, তোমার সিট পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে, সকালবেলা রাস্তা খালি থাকে, 11টায় পরীক্ষা, তুমি 9টা বাজে বা 8:30 বাজে বের হয়ে যাও। এখন তুমি মিরপুরে তোমার আত্মীয়র বাসা, তোমার সিট পড়ছে শামসুল হক খানে ড্যামরাতে, তুমি একটু আগে বাইরে হও, 2 ঘন্টা সময় নিয়ে বের হও, বুঝতে পারছো। কারণ ওই দিন তো অনেকগুলো জায়গায় জায়গায় পরীক্ষা থাকে। যেমন ধরো তোমার মিরপুর বাংলা কলেজে পরীক্ষা হওয়ার সময় মিরপুর 1 নম্বর পুরোটা ব্লক থাকে, ঠিক আছে। তিতুমিরে যখন পরীক্ষা হয় মহাখালী ব্লক থাকে, এরকম জিনিসগুলো একটু মাথায় রেখে আইসো, বুঝতে পারছো। কেন্দ্র কই পড়ছে কই থেকে দেখবো, আগামীকালকে কেন্দ্র দিয়ে দিবে, এখনো দেয় নাই, আমি আজকে চেষ্টা করছিলাম। আমি পরীক্ষায় নার্ভাস হয়ে যাই, এই জন্য খারাপ হয়ে যায়, কিছুতে পারেন এটা দূর করতে, তুমি জাস্ট মনের মাঝে রাখো। এখন আমি এই জন্য আমি একটা কথা বলি, ওই দিন আমার এক স্টুডেন্ট, আমার আন্টি লাগে,
মানে পদবিতে বড়, বয়সে ছোট। উনি আমাকে বলতেছে যে মামা আমি কনফিডেন্স পাচ্ছি না, ঠিক আছে মামা আমি কনফিডেন্স পাচ্ছি না। সেম ভাবে যে পরীক্ষার হলে আমি কি হারাই পারি, কনফিডেন্স বা একটু ঘাবড়ায় যায় এরকম, ঠিক আছে। তখন আমি ওনাকে একটা প্রশ্ন করছিলাম যে আন্টি আপনি তো কনফিডেন্স পাচ্ছেন না, মানে নিলাম, বিপরীতে ফলটা কি হইতেছে? কনফিডেন্স পাচ্ছেন না, ইয়েস আমি কনফিডেন্স পাচ্ছি না, আমার চান্স হয়ে যাবে, বাট এটা হচ্ছে, নাকি কনফিডেন্স পাচ্ছি না বলতে হায় রে আমার চান্স হবে না, এইটা হচ্ছে, কোনটা হচ্ছে? তো আপনার যদি প্রথমটা হয় তাহলে তো আপনার ভালো, আরো কনফিডেন্স পায়েন না। আর যদি দ্বিতীয়টা হয় তাহলে এটা আপনি ওভারকাম করার চেষ্টা করেন। কনফিডেন্স না পাইলে আপনার জাস্ট টাইমটাই নষ্ট হচ্ছে, কিচ্ছু হচ্ছে না, টাইমটাই নষ্ট হচ্ছে, আপনার আরো ডিমোটিভেশন হচ্ছে না, আরো কিছুই মানে আপনার অধপতন হচ্ছে। কারণ আপনি যদি মনে করেন যে আমি কনফিডেন্স পাচ্ছি না, বারে 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 এটা জব করব, আমি পরীক্ষার হলে গিয়ে ঘাবড়ায় যাই, বারে বারে এটা জব করব, মাথায় আনবো, ঠিক আছে, তাইলে আপনি আরো বেশি কনফিডেন্স পাবেন না, আরো বেশি ঘাবড়ায় যাবেন, আরো বেশি চান্স হবে না। এখন আপনি এটা চিন্তা করেন যে কনফিডেন্স পাই না ইকুয়াল চান্স হবে না, ঠিক আছে, তাইলে আপনি কোনটা চয়েস ইজ ইয়োর্স? আপনি কনফিডেন্স কি পাবেনই না, নাকি এটাতে ওভারকাম করার চেষ্টা করবেন? ভাইয়া আর এর এক্সামের আরো 1 মাস আছে, আজকেই কোনো আজকে কেন না তোমাদের তোমাদের নোমান স্যার এখন আসতেছে। শোনো শোনো শোনো, তোমাদের জন্য চমৎকার চমৎকার ঘোষণা আছে। তোমাদের ভাইয়ার হচ্ছে ভাইয়ার ক্লাসটা আজকে ভাইয়া ক্লোজ করে দিল। সানি ভাইয়ার ক্লাস আজকে শেষ, বাট আমাদের কিন্তু আরো অনেকগুলো ক্লাস আছে। এখন পর্যন্ত তোমরা ইংরেজির যতগুলো ক্লাস করেছো, আজকে কিন্তু তোমাদের আজকেও ইংরেজির ক্লাস আছে, আগামীকালও ইংরেজির ক্লাস আছে। বাংলার আগামীকাল তোমাদের সাথে আমাদের ক্লাস হবে, অর্থাৎ পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা একদম 12 তারিখ পর্যন্ত তোমাদের সাথে যুক্ত থাকবো। ক্লাস হবে, এক্সাম হবে, রিভিশন হবে, সবকিছু হবে। পরীক্ষার দিন 13 তারিখে আমরা কিন্তু আমাদের টিম নিয়ে বটতলায় থাকবো, এবং যারা যারা বটতলায় আসবে, আমরা পুরো ক্লাসটা আমি পিছনে বসে আছি, তোমাদের অ্যাক্টিভিটি গুলো কমেন্টে দেখতেছি তোমরা কি করতেছো। আদিল ভাইয়াও আছে। একটু পরে আমাদের ভাইয়ার ক্লাস হয়তো আর 5-7 মিনিট বা এতটা, সর্বোচ্চ 10 মিনিট হবে, যেহেতু স্যারের ক্লাস শেষ। স্যার অনেকক্ষণ ধরেই তোমাদের বিভিন্ন কোশ্চেন গুলোর অ্যান্সার দিচ্ছে, কোনো সমস্যা নেই। তোমাদের আমাদের আরো বেশ কয়েকটা ক্লাস হবে, আমার বাংলারই হয়তো আরো 3টার মতো ক্লাস হতে পারে তোমাদের সাথে, জাস্ট বি ইউনিটের আগেই। এরপরে তো আরো ক্লাস আছেই। আজকে ভাইয়ার শেষ ক্রিসিস হিসেবে ভাইয়ার পক্ষ থেকে তোমাদেরকে তোমাদের যা কিছু জানার আছে, বা ভাইয়ার তোমাদের কিছু গাইডলাইন দিচ্ছে। তাছাড়া তোমাদের আরো ক্লাস আছে, আজকে 9:30 তোমাদের সাথে ক্লাস আছে আমাদের। তারপরে আগামীকাল ক্লাস আছে, আগামীকাল সকালে ক্লাস আছে, আগামীকাল দুপুরের পরে বিকালে ক্লাস আছে। ক্লাস নিয়ে চিন্তা করিও না, ক্লাস অনেকগুলো হবে। কালকে বিকালবেলা সন্ধ্যা 6টা বা 7টা থেকে আমাদের জাওয়াত ভাইয়া তোমাদেরকে পড়াবেন। জাওয়াত ভাইয়ার ইংরেজির একটা ক্লাস হবে। আজকের 9:30 থেকে আদিল ভাইয়ার ক্লাস হবে। কালকে সকাল 7টা থেকে আমার ক্লাস হবে। এরপরেও আরো ক্লাস হবে, সেগুলো ঘোষণা দিব। সানি ভাইয়া কিছু কথাবার্তা বলে শেষ করে দিবে, একটু তোমরা শোনো। হ্যাঁ, আর এরপরেও তোমরা হ্যাঁ দেখো, ভাইয়া কিন্তু এতক্ষণ এই যে ঘড়ির বিষয়গুলো বললো, দেখা যায় অনেকগুলো ক্লাসরুমে ঘড়ি থাকে, কিছু কিছু ক্লাসরুমে ঘড়ি নষ্ট থাকতে পারে। তো সেক্ষেত্রে তোমরা কাটাওয়ালা ঘড়ি নিয়ে যেতে পারো। কাটাওয়ালা ঘড়ি বুঝছো কিনা? অ্যানালগ ঘড়ি, ডিজিটাল ঘড়ি নেওয়া যাবে না। ডিজিটাল ঘড়ি নিতে দেবে না। তোমরা এই কাটাযুক্ত যে ঘড়িগুলো, অ্যানালগ ঘড়ি নিয়ে যেতে পারো। তারপরে আরো ভাইয়া বেশ কিছু কথা বলছো, এই কথাগুলো মনোযোগ দিয়ে তোমরা শোনো। আমরা পিছনে আছি, তোমাদের সাথে আরো কয়েকটা মানে ফাইনাল ক্লাস হবে, সমস্যা নেই। থ্যাংক ইউ নোমান স্যার, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, একজন একটা কোয়েশ্চেন করছে যে ভাইয়া ফ্রুট নেওয়া যাবে কিনা। এখন কথা হলো ভাই, পরীক্ষার হলে তোমার যদি খাওয়ার খুব বেশি ইচ্ছাই হয়, ঠিক আছে, ব্যাপারটা তো এরকম না যে পরীক্ষার হলে তুমি না খাইলে মরে যাবা, বা পরীক্ষার আগে যদি খাওয়া যাও তাহলে তুমি পৃথিবীতে তোমার ক্যালোরি 1000 গ্রাম বাইরে যাবে, ব্যাপারটা তো এরকম না। তো তুমি পরীক্ষার হলে তুমি খেয়ে ঢুইকো, আর পরীক্ষার হলে সর্বোচ্চ তুমি একটা পানির বোতল নিতে পারবা, সর্বোচ্চ একটা পানির বোতল নিতে পারবা, অন্য কিছু না। এবং পানির বোতলে কোনো লেখা টেখা থাকে, এরকম অনেক টিচারের রিয়েক্ট করে, তো চেষ্টা করে একদম মানে নর্মাল ভাবে একটা পানির বোতল নিতে, ওইরকম ফ্রুট টুট খেয়ে ঢুইকো। এরপর চলে আসো ঘড়ি, হাত ঘড়ি, যেটা হাত ঘড়ি তোমার নোমান স্যার উত্তর দিয়ে গেল। ঘড়ি নিবা ডিজিট, যেখানে কাটা যুক্ত আছে, কাটা যুক্ত ঘড়িগুলো তারা কি করে এলাও করে, কিন্তু ডিজিট 0, 1, 2, ঠিক আছে, 3, 4, 6 এইগুলা তারা কি করে না, এলাও করে না, এবং ওইটা তুমি ইয়ে করবা না। পরীক্ষার হলে তোমাদের যে সিরিয়াল যে এবং তোমাদের রোল নাম্বার যা যা আছে এটা নিবা, পাশাপাশি কলেজের রেজিস্ট্রেশনটা নিবা, এটা থাকবে। এরপরে হইলো তোমার কি কেন্দ্র। আচ্ছা কেন্দ্র হইলো তোমরা যখন কেন্দ্র সিলেক্ট করছো, ওইখানে ছিল তোমরা যেই কেন্দ্র সিলেক্ট করছো ওই শহরেই তোমার পরীক্ষা হবে। এবং দেখো, আমরা তো মানুষ, আমাদের খুব বেশিটা ভুল হয়, তাও কিছু কাজ করার ক্ষেত্রে এইগুলো ভুল হয় না,
কিন্তু রোবটের ভুল হইতে পারে। যেমন আমাদের এই গত বছরে আমার এক ছোট ভাই ভাইয়ের সিট দাগাইছিল ঢাকাতে, বাট কোনো একটা কারণে ওর সিট পড়ছে রাজশাহীতে এবং ও পরীক্ষার আগের দিন দেখছে। মানে এরকম তো অনেক সময় হয়, মানে হাতে গোনা 100 থেকে 0.01% এরকম একটা ঝামেলা এগুলো হয়। তো সে কি করছে, এর পরের দিন খুব তাড়াহুড়া কইরা মাইক্রো ভাড়া করে তারপর তাদের ইয়েতে যাইতে হয়েছিল। বুঝতে পারছো? মানে এটা মানে রেয়ার। কেন্দ্র তোমরা যেখানে দাগাইছো ওইখানেই হবে, রিটেনে 5 পেলেই হবে, 5 পাইলে কি হবে, সাবজেক্ট তো আসবে না। আর কোনো কোশ্চেন থাকলে করো, আমরা যা বলো অনেক কিছু বলে ফেলছি। আর তোমাদের একটু পরে তোমাদের আদিল ভাইয়া ক্লাস নিবে, আদিল ভাই তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার দিবে। ভয়কে জয় করতে শিখো, যদি না হয় ঢাকা ইউনিভার্সিটি মানুষের লাইফে একবারই আসে। তুমি বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে থাকাও, রাজশাহী ইউনিভার্সিটির সেকেন্ড টাইম আছে, চট্টগ্রামে সেকেন্ড টাইম আছে, বিইউপিতে সেকেন্ড টাইম আছে, জগন্নাথে সেকেন্ড টাইম আছে, জাহাঙ্গীরনগরে সেকেন্ড টাইম আছে, কুমিল্লাতে সেকেন্ড টাইম আছে, খুলনাতে সেকেন্ড টাইম আছে, সাস্টে সেকেন্ড টাইম আছে, এমআইএসটিতে সেকেন্ড টাইম আছে, যতগুলো ইয়ে আছে সবগুলোতে সেকেন্ড টাইম আছে। একমাত্র একটাতে হলো সেকেন্ড টাইম না, সেটা হলো তোমার ডিইউ বা ইউনিভার্সিটি অফ ঢাকা। ইউনিভার্সিটি অফ ঢাকাতে কোনো ধরনের কোনো সেকেন্ড টাইম নাই। যত ধরনের মানুষ মরুক, সুইসাইড করুক, 1000 মানুষ মরুক, আমার যতটুকু মানে আমি তো চিনছি তাদেরকে, ঢাকা ইউনিভার্সিটিতে কখনোই সেকেন্ড টাইম দিবে না। তো এই জন্য প্যারা নিও না। কদিন আন্দোলন হয়, আন্দোলন পাত্তা দেয় না, আন্দোলন ডুবে যায়, বাংলাদেশের মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যেতে পারে। বুঝতে পারছো? সেকেন্ড টাইম দিবে না, সবগুলোতে সেকেন্ড টাইম আছে। ঢাকা ইউনিভার্সিটির লাইফে একবারই আসে। তুমি যদি ভয় পাও, এই জিনিসটা মাথায় আইনো যে আমি যদি চান্স পাই, প্রথমত ভয় পাইলে এই জিনিসটা মাথায় আইনো যে ভয় পাইলে আমার ডিমোটিভেশনই হচ্ছে, আমার জাস্ট অধপতনই হচ্ছে, কোনো লাভ হচ্ছে না। আর আমি যদি চান্স পাই, একবার একটা জিনিস চিন্তা করো, সব সময় ফ্যামিলি নিয়ে চিন্তা করো। যারা এখনো প্রেম ভালোবাসা রিলেশনশিপে আসো ভাই, তাদেরকে বলি প্রেম ভালোবাসা এগুলো থাকে না, ঠিক আছে? ওই দিন একটা জিনিস লক্ষ্য করলাম আমি, যেটা আমি খেয়াল করলাম যে তোমাদের ক্লাসে দুইটা ফ্রেন্ড, ছেলে এবং মেয়ে, সেম কমেন্ট, খুব সম্ভবত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গেছে, গার্লফ্রেন্ডে চলে গেছে। এগুলো যে কিচ্ছু হবে না ভাই, ফ্যামিলি। বুঝতে পারছো? এট দ্য এন্ড অফ দ্য ডে মানুষের সামনে যারা থাকে তোমার ফ্যামিলি। তুমি যখন চিন্তা করবে আমার চান্স হবে না, আমি ভয় পাইতেছি, জাস্ট কষ্ট করে তোমার বাপের ফেসটা তোমার চোখের সামনে আইনো, তোমার মায়ের তোমার চোখের সামনে তোমার ফেসটা আইনো। আমি আমার জন্মের পর থেকে আমার বাপের জাস্ট কষ্টই দিয়ে গেছি, কখনো কোনো মানে হ্যাপিনেসের মুহূর্তগুলো দিতে পারে না খুব বেশি একটা, কারণ দুষ্ট ছিলাম অনেক। কিন্তু আমার বাপেরে বছর শেষে রেজাল্ট দিয়ে আমার বাপের আমি মানে হ্যাপি, মানে মুখে হাসি ফিরাই দিছি, প্রত্যেকটা রেজাল্ট আমি ভালো করতাম, এই আর কি, যাতে মাতাল ট্যালেন্টেড ছিলাম। যখনই তোমার ডিমোটিভেশন আসবে, খারাপ লাগবে, তখন তুমি ফ্যামিলির কথা চিন্তা করো, বাপের ফেসটার কথা চিন্তা করো, মার ফেসটার কথা চিন্তা করো, তারা কত কষ্ট করে তোমার কোনো কিছু করছে, ওইটা করলে তোমার ভয়টা চলে যাবে। আর ওকে, শনিবার আমার পরীক্ষা, 3 দিন পরে একদম সবকিছু ছিঁড়ে ফেলবো, লাভ হবে না। বুঝো নাই? সমস্যা নাই, দেখা হবে না তো কি হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও, দেখা হবে না, শুধু তোমরা অফিসে আসো, অফিসে চাটা খাও, তোমাদেরকে কফি খাওয়াবো, কত কিছু। ভাইয়া কি আর ক্লাস নেবেন না? অবশ্যই ক্লাস নিব, কেন নিব না? ঢাকা ইউনিভার্সিটির আগে আমাদের লাস্ট ক্লাস। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির আগে কেন ক্লাস নিব না? আর কোনো কোশ্চেন থাকলে করো, যদি কোশ্চেন না থাকে তাহলে আমি বিদায় নিব। হ্যাঁ, অবশ্যই দোয়া কেন করবো না? তোমরা সবাই আমার স্টুডেন্ট, কেন দোয়া করবো না? তোমরা আমার ছেলে সন্তানের মতো, কেন দোয়া করবো না? অবশ্যই দোয়া করবো। আর একটা কথা ভাই, জিকে তোমাদের একটা মানে কি বলবো, তোমাদের ব্যবধানটা তৈরি করবে, এটা সত্যি। বাট ভাই প্লিজ ইংরেজিতে একটু গুরুত্ব দিও, উল্টাপাল্টা দাগায় এসো না। আমি আমার চয়েসে রিস্ক নিতে বলছি, বাট ইংরেজিতে নিও না। প্রত্যেক বছর 96 থেকে 97% স্টুডেন্ট জাস্ট ইংরেজিতে ফেল করে। এই জায়গায় রিস্ক নিও না, যেটা পারো এটাই দাগায় আসো। আর যদি নাই পারো, 10টার থেকে একটাও পারতেছো না, তাহলে দাগায় এসো, কি আর করার। অবশ্যই অবশ্যই সবার জন্য দোয়া। খুলনার জন্য কি ক্লাস নেবেন? দেখা যাক, অবশ্যই তোমরা আমার সন্তান। ঠিক আছে, তাহলে তোমাদের যতগুলা টপিক আছে সবগুলা বললাম, পড়া মনে থাকে না, এই শেষ সময় সেগুলো বললে জাস্ট নিজের ডিমোটিভেশন, আর কিছু হবে না। তাহলে আজকের মতো ক্লাসে বিদায় নিচ্ছি, ভালো থেকো তোমরা সবার সাথে যারা যারা আছে। আজকে ক্লাসের ডিউরেশন এত কম কেন? কারণ আজকে ক্লাসে তোমাদেরকে কিচ্ছু পড়াই নাই, জাস্ট মোটিভেশনের জন্য ইয়ে করছিলাম। বুঝতে পারছো? তোমাদের আদিল ভাই আছে, রাত 1টা পর্যন্ত ক্লাস নিবে, ওই ক্লাস করো। হ্যাঁ, 2টা ক্লাস একদম পুষাই দিবে। জগন্নাথের সিট কি জগন্নাথেই পড়ে? জগন্নাথের আশেপাশে যে কলেজগুলো আছে ওইগুলাতে পড়ে। বুঝতে পারছো? ওইটা জগন্নাথের পরীক্ষা দিন তোমরা একটু আগেই যাও, কারণ হলো তোমার ওইখানে পুরান ঢাকা তো জ্যাম থাকে অনেক। এটা তোমার আদিল ভাই ভালো বলতে পারবে, এটা বলবে।
3টা আমার 4টা শহরে মনে দিছে না, যেখানে যেখানে কেন্দ্র দিছে ওইখানেই পাবা। হ্যাঁ চলে যান। আমার কোশ্চেন আজ তোমার কোশ্চেনটা আবার করো তো, তোমার কোশ্চেনটা আবার করো, তোমার কোশ্চেন অ্যান্সার দিয়ে তারপর আমরা যাব। কোশ্চেনটা করো, তোমার কোশ্চেন অ্যান্সারটা দিয়ে চলে যাব। হ্যাঁ অবশ্যই, তোমরা আমার সন্তানের মতো, বিয়ে না করে কত হলো সন্তানের মালিক রে আল্লাহ। অবশ্যই সবার জন্য দোয়া, সবার জন্য দোয়া, দোয়া এবং ভালোবাসা। কার? ও আচ্ছা, এ, কি যেন নিঃস্ব আমি আসি বলার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই। দ্বিতীয় লাইনটা কি? দ্বিতীয় লাইনটা কি? কোনটা? তাহলে প্রথম লাইনটা কি? আচ্ছা ধরো, গরিব আমি নিঃস্ব আমি, দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই। ঠিক আছে, থাকে তাহলে। হ্যাঁ সবাই থাকো। আর ইউ এর আগে অনেক ক্লাস হবে তাবাসসুম, নিশ্চিত থাকো। ঠিক আছে, থাকো তাহলে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। যারা ঢাকায় পরীক্ষা দিতে আসবা অবশ্যই তাদের সাথে দেখা হবে। আমি তোমাদের নোমান স্যার, তোমাদের আদিল ভাই, আমরা সবাই থাকবো ঢাকা ইউনিভার্সিটি কলা ভবনের বটতলায় পরীক্ষার পরে 12:30টার পর থেকে। যারা আসবা দেখা হবে, কথা হবে এবং অনেক অনেক কিছু কি বলবো। যাই হোক, থাকো তাহলে, দেখা হবে তাহলে বিজয়ে। থাকো তাহলে, আসসালামু আলাইকুম। ও না, ওয়ালাইকুম আসসালাম।